এবার হচ্ছে না রেকর্ডিং? হ্যালো? জি স্যার হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই বোধহয় তোমরা তো লাইন থেকে বের হয়ে যাওনি, এই কারণে বোধহয় হয়ে গেছে, তোমরা হোস্ট হয়ে গেছো, আমি যেহেতু যখন চলে গেছি এই মানে কেটে গেছিলাম। যাই হোক, আমরা এই যে দেখছিলাম যে এই যে তোমার ক্যানোনিক্যাল ফর্ম, তোমার এই যে এই প্রমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা পড়োই নি, তার প্রমাণ বলে কি হবে তোমাদের? গোটা সপ্তাহে 10 মিনিট সময় না পেলে কি করে হবে? এই যে আমরা এই যে ক্যানোনিক্যাল ফর্ম দেখেছি স্যার প্রমাণটা। এই যে ক্যানোনিক্যাল ফর্ম তোমার, এটা তো বলতে পারলে না যে ক্যানোনিক্যাল এই যে ফর্ম, এই ক্যানোনিক্যাল ফর্মে আমরা খুব সহজে যে যে কোনো দুটো সংখ্যাকে, কারণ ওই ভাগ প্রক্রিয়ায় বের করা খুব কঠিন, তোমার কঠিন না মানে জাস্ট তোমার সময় সাপেক্ষ, বা ওটাকে কি বলে বোরিং ওয়ার্ক বলি আমরা, যে শুধু শুধু ক্যালকুলেশন করা। তাহলে আমরা দেখো এই দুটো বড় সংখ্যা একে খুব সহজে আমরা এই যে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে গেলে, তাহলে তোমার তার সাহায্যে আমরা এই যে জিসিডি বের করতে পারি। এটা একটা সুবিধা হচ্ছে, ওখানে যেমন তিনটে সংখ্যা বা চারটে সংখ্যার জিসিডি যদি একসাথে বের করতে হতো, ওটা কিন্তু একটু কঠিন। এখানে কিন্তু আরো সহজ, জাস্ট চারটে সংখ্যাকে আমরা একেবারে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে যাব, তারপরে তোমার জাস্ট এই যে জিসিডি বের করার সময় এই যে আর হচ্ছে তোমার ধরো এখানে এই যে K1, চারটে যদি হয় K1 K2 K3 K4, তার মিনিমামটা, আর কিছুই না। এখন যদি ধরো এখানে কোনো ফ্যাক্টর আসছে, এখানে কোনো ফ্যাক্টর আসছেনি, তাহলে যেটা আসেনি ধরো 2 টু দ্য পাওয়ার দিয়ে মানে তার পাওয়ার 0 দিয়ে দিলে তো 1 হবে, কোনো সমস্যা নাই। যে এই যে দেখো, তাই এখানে ধরো ফ্যাক্টর আসছে তোমার 357, এখানে ফ্যাক্টর আসছে 2357, এখানে ধরো 2 আসেনি, তাহলে এখানে জাস্ট আমরা 2 টু দ্য পাওয়ার 0 দিতে পারি, সমস্যা নেই করার জন্য, এই জিসিডি বের করার জন্য। ঠিক আছে, এই যে দেখো এই যে 2 মানে মিনিমাম যেটা 2 টু দ্য পাওয়ার 0, তাহলে এখানে 2 এর পাওয়ার 0, এখানে 2 এর পাওয়ার 3, তাহলে মিনিমামটা নিতে হবে তোমার 2 টু দ্য পাওয়ার 0। এই প্রসেসেই কিন্তু আমরা ক্লাস 7-এ বা 6-এ যখন লসাগু গসাগু বের করতে অ্যালজেব্রিক কি বলে এক্সপ্রেশনের এইটা এই যুক্তিকে ব্যবহার করতাম। ঠিক আছে, বুঝতে পারছো নাকি? জি স্যার। বুঝতে পারলে তো কাজ হবে না, নিজেরা পড়াশোনা না করলে শূন্য। তো তোমরা আসলে আনন্দ পাও না, তো আনন্দ না পালে তো পড়তে তোমার মন মানে চাইবে না মন। যাই হোক, আমরা এখানে দেখছিলাম যে যে এই √2 যে ইরেশনাল, আমরা ধরো এই যে গতদিন বলছিলাম যে √2 তোমার ইরেশনাল, এটা তোমার আগের অংশ বোধহয় ভিডিও হয়ে গেছে। হ্যাঁ, যে আমার আছে হোয়াইট বোর্ড কোথায়? হ্যাঁ, আমরা ধরো গতদিন দেখাইছিলাম যে √2 যে তোমার ইরেশনাল, তাই না? সেটাকে আমরা জাস্ট ব্যবহার করে তোমার করতে পারি আমরা এই স্যার ফান্ডামেন্টাল। √2 ইরেশনাল স্যার, হ্যাঁ, এইটা স্যার আর একবার দেখাবেন স্যার, গতবার একদম শেষ সময় ধৈর্য ছিল না স্যার, খুব একটা ভালো বুঝতে পারিনি। ও আর এটা যদি একটু এটা হ্যাঁ বলতেন ঠিক আছে, স্যার। দেখান যাবে, দেখাতে আমার তো দেখাতে সমস্যা নেই, কিন্তু তো তোমরা তো মজা পাও না, সেটা হচ্ছে সমস্যা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো, দেখানোই আমার কাজ। কি জানি আমার হোয়াইট বোর্ড কোথায় গেল আবার শেষ, যান্ত্রিক সমস্যা, সরি 5-10 মিনিট নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আমরা এটাকে তোমরা জানো যেহেতু ক্লাস না, এবং খুব কি বলে যে আমরা ক্লাস 9 থেকেই প্রমাণ করে আসছি যে ওখানে ধরো একটু একই রকম ভাবে প্রায়, কিন্তু আমরা এখানে তোমার ফান্ডামেন্টাল থিওরামকে অ্যাপ্লাই করে যে আমরা তোমার এখানে এই করতে পারি যে √2 যে ইরেশনাল সেটাকে প্রমাণ করতে পারি। তাহলে প্রথম ধরো একটাই, তুমি যদি ধরো প্রথম একটা প্রশ্ন ধরো, এটা হচ্ছে মূল জিনিস, মূল ট্রিকটা, তুমি যদি একটা সংখ্যা ধরো একটা ইন্টিজার নাম্বার না, যে সে যদি 1-এর থেকে বড় হয় ধরো, তাহলে আমরা বলতেছি যে এর একটা প্রাইম ফ্যাক্টর থাকবে। এটা কি মানো তোমরা? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্যার ওই সংখ্যাটা হয় প্রাইম হবে অথবা প্রাইম ফ্যাক্টর থাকবে স্যার। আর প্রাইম হলে তো সমস্যা নাই, প্রাইম দিয়ে প্রাইম নাম্বার হলে তো কি, প্রাইম নাম্বারে তো এক আর ওই ওই নিজেকে দিয়ে ভাগ করতে পারি, মানে কি প্রাইম তো ফ্যাক্টর আছেই একটা নাকি, তাই না? জি স্যার, জি স্যার। বুঝতে পারছো, এটা হচ্ছে মূল ট্রিক কিন্তু একেবারে। নাম্বারটাকে বড় হতে হবে। অবশ্যই 1-এর থেকে বড় হতে হবে, আমরা তো ফান্ডামেন্টাল থিওরামে সেটা বলছি, কেন 1-এর থেকে বড় হতে হবে সেটা আমরা বলছিলাম গতদিন। হ্যাঁ, নাহলে কি সমস্যা হতো, যদিও এটা জাস্ট আমি আমার ধারণা, হয়তো আমার ধারণা ভুল হতে পারে। এই যে সরি, এই হোয়াইট বোর্ড আবার চলে গেছে, বিভিন্ন সমস্যা, আমার ট্যাবের হোয়াইট বোর্ড চলে গেছে। হ্যাঁ সরি, 1 মিনিট। তাহলে এটা আমরা আমরা দেখাবো, তাহলে ওইটা হচ্ছে মূল ট্রিক। তুমি যদি যে কোনো একটা সংখ্যা, ইন্টিজার অবশ্যই, সে যদি তোমার 1-এর থেকে বড় হয়, তাহলে অবশ্যই তার তোমার একটা প্রাইম ফ্যাক্টর আছে। এটাই তুমি আগে কিন্তু আর্গু করতে হবে। এটাকে এটা কোথা থেকে পাচ্ছ তুমি বলো তো, কি ফান্ডামেন্টাল থিওরাম অফ
ম্যাথ অ্যারিথমেটিক থেকে পাচ্ছ কিন্তু, ঠিক আছে? কারণ কি তুমি বলছো যে প্রাইম ফ্যাক্টরে আমরা ভাগ করতে পারি। তুমি বলছো যে আমরা প্রাইম ফ্যাক্টরে ভাগ করতে পারি। এটা যেহেতু আমি গতদিন একটু দেখাইছিলাম, হয়তো এখন বই দিয়ে দেখাই দিলেই হয়ে যাবে তোমাদের, আর লিখতে যাচ্ছি না। দেখো খুবই সহজ, নাকি এখান থেকে দেখাই দিই খালি। দেখো আমি তো লিখে দিছিলাম গতদিন। তাহলে আমরা বলছি জি, যে স্যার। এই যে √2 হচ্ছে তোমার ইরেশনাল নাম্বার, তাহলে এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা ধরো এখানে ধরছি, এখানে এরা অনেক মানে অনেক সুন্দর ইংলিশ লেখে, ধরো আমরা তত ইংলিশে ভালো না, এই জন্য আমরা সংক্ষেপে লিখছিলাম, তুমি জানো সেই লেখাটা আছে। আমরা ধরে নিচ্ছি যে আমরা ধরি যে মেথড অফ কন্ট্রাডিকশনে প্রমাণ করব। মেথড অফ কন্ট্রাডিকশন তুমি তখনই অ্যাপ্লাই করতে পারো যখন তোমার দুটো অপশন থাকে, ঠিক আছে? যে আমরা কি বলছি, একটা সংখ্যা হয় রেশনাল অথবা ইরেশনাল। তা তুমি যদি কোনো যুক্তি অ্যাপ্লাই করে দেখাতে পারো যে সে তোমার রেশনাল না, তাহলে কি হবে বলো দেখি? স্যার তাহলে ইরেশনাল হয়ে যাবে, স্যার। ইরেশনাল হবে। Irrational। তাহলে তুমি আসলে এটা কিন্তু ইম্পর্টেন্ট যে মেথড অফ কন্ট্রাডিকশন তুমি তখনই ব্যবহার করতে পারো যখন তোমার দুটো অপশন থাকে। তিনটে অপশন থাকলে তুমি কিন্তু মেথড অফ কন্ট্রাডিকশন ব্যবহার করতে পারবে না। একটা না হলে যে অন্য কোনটা হবে তো বলতে পারবে, অন্য দুটোর যে কোনো একটা হতে পারে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেহেতু আমরা যে কোনো সংখ্যাকে তোমার রেশনাল অথবা ইরেশনাল নাম্বারে ভাগ করছি। এখন তুমি যদি কোনোভাবে দেখাতে পারো, এবার ইনডাইরেক্ট মেথডও বলে যে তুমি যদি কোনোভাবে দেখাতে পারো যে √2 রেশনাল না, তাহলে কি হবে? অবশ্যই √2 ইরেশনাল হবে। তো এই জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই লজিকটা বোঝা। একে বলে তোমার অ্যারিস্টটলের লজিক বা টু ভ্যালুড লজিক বলে। কিন্তু মাল্টি ভ্যালুড লজিকে কিন্তু তোমার এই মেথড অফ কন্ট্রাডিকশন কাজ করে না। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিলাম যে, আমরা তো জানি না, আমরা ধরে নিচ্ছি যে দেখাবো যে ধরে নিলাম যে √2 হচ্ছে রেশনাল, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি যে তোমার √2 রেশনাল, তো তখন একটা কন্ট্রাডিকশন দেখাবো। তাহলে √2 রেশনাল ধরার ফলে কন্ট্রাডিকশন যেহেতু আসছে, তাহলে তোমার √2 ইরেশনাল হয়ে যাবে। তাহলে আমি এখানে খালি বলছিলাম তোমাদের এখানে একটা আর্গুমেন্ট যে √2 এটা অবশ্যই আমরা জানি যে এটা একটা পজিটিভ তোমার নাম্বার। তাহলে তুমি হয় ধরো একে যেহেতু রেশনাল ধরছো, রেশনালের যে ডেফিনেশন, যে একটা নাম্বার রেশনাল হলে তাকে আমরা দুটো ইন্টিজারের ডিভিশন আকারে প্রকাশ করতে পারি। যেখানে আমরা বলতাম যে এ আর বি হচ্ছে তোমার ইন্টিজার্স, হ্যাঁ, এবং তোমার আমরা বলতেছি যে এ বি হচ্ছে ইন্টিজার্স এবং বি 0 না, তাই না? এবং জিসিডি অফ এ বি হচ্ছে 1। এগুলো সব জানো কেন? না, এগুলো সব জানো কারণ কারণ তুমি তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করছো, কাটাকাটি করে এমন অবস্থায় নিয়ে আসতো যে 1। এটা করতেই পারো তুমি, এই জন্য এটা ধরতে পারো। কিন্তু আমি বলছিলাম যে প্রত্যেকটা মনে করার পিছনে কিন্তু কারণ আছে, শুধু শুধু মনে করা যায় না। তাহলে এখন এইখানে ধরো বলছি আমরা এখানে আসলে পজিটিভ ইন্টিজার কনসিডার করতে পারি, কোনো সমস্যা নেই। যেহেতু এ তোমার ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, হয় এও পজিটিভ হবে, এও পজিটিভ হবে, অথবা এও নেগেটিভ হবে, এও নেগেটিভ হবে। তাহলে আমরা আসলে নেগেটিভকে ক্যান্সেলাইজ করতে পারি। এই জন্য এখানে খালি বলছে যে বোথ ইন্টিজার। আসলে আমরা এই বই যা পড়ছি, ইন্টিজার মানে কিন্তু পজিটিভ ইন্টিজারকে করতেছি, কারণ নেগেটিভ জাস্ট অটোমেটিক্যালি পাবো আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে, ঠিক আছে? এই জন্য এই ধরছে দেখো ইন্টিজার, বোথ ইন্টিজার, কিন্তু বলিনি যে বি নট ইকুয়াল টু 0, কারণ 0 তো একটা ইন্টিজার। তাহলে আসলে আলটিমেটলি এখানে ধরছে কিন্তু এরা বোথ পজিটিভ ইন্টিজার, কোনো সমস্যা নেই। কিন্তু একেই বলে যে উইদাউট লস অফ জেনারেলিটি। যেহেতু এ তোমার পজিটিভ নাম্বার, তাহলে তুমি অবশ্যই হয় এ দুইজনই পজিটিভ, দুইজনই নেগেটিভ, তখন জাস্ট আমরা এই যে তুমি এখানে বলতে পারো এ আর বি বোথ পজিটিভ ইন্টিজার্স, তাহলে তোমার বি নট ইকুয়াল টু 0 দেওয়ারই দরকার নেই, কারণ পজিটিভ ধরলে তো বি 0 হতেই পারে না। আর জিসিডি অফ এ বি ইকুয়াল টু 1। তারপরে আমরা ধরো এখানে করছিলাম, নাকি বুঝতে পারছো না? এরকম করে বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে ধরো স্কোয়ার করছি, আর এখানে ধরো করছি। এই যে আমরা এটা দেখাইছিলাম যে এটা খুব ইম্পর্টেন্ট, আমরা বলছিলাম যে আমি জাস্ট অল্প একটু লিখি, সব লেখে কাজ নেই, আমি লেখা আছে যেহেতু, যে আমরা এখানে তাহলে এইটা কেন বি তোমার, এই যে বি কেন এ স্কোয়ার কে ডিভাইডস করে, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা এখানে কিন্তু লিখতে পারি এ স্কোয়ার ইকুয়াল টু 2b ইনটু বি। যেহেতু বি ইন্টিজার, 2 এ ইন্টিজার, তাহলে 2b একটা ইন্টিজার। তাহলে 2b সমান সমান যদি তুমি কে ধরো, এ স্কোয়ার ইকুয়াল টু কে বি, তাহলে কি বির সাথে একটা ইন্টিজার কে গুণ করে তুমি এ স্কোয়ার পাচ্ছ। তাহলে অবশ্যই বি তোমার এ স্কোয়ার কে ডিভাইডস করে, নাকি? জি স্যার। এটা কিন্তু ইম্পর্টেন্ট যুক্তি। হ্যাঁ, যেহেতু আমরা ডেফিনেশন দেখছি যে ডিভাইডস এর ডেফিনেশন কি,
তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু এই বি কে তুমি যেহেতু পজিটিভ ইন্টিজার ধরছো, তাই না? তাহলে হয় কি, বি এই বি কে দুই ভাগে ভাগ করি, ধরো বি ধরো একের থেকে বড় হতে পারে, আর অথবা বি কিন্তু এক না তা কিন্তু আমরা বলিনি, অথবা বি 1 হতে পারে। তাহলে প্রথমে ধরো বি একের থেকে বড় ধরে আমরা একটা কন্ট্রাডিকশন দেখাবো। তাহলে যেহেতু ধরো এই যে দেখো, খেয়াল করো, বি যেহেতু একের থেকে বড়, তাহলে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক কি বলছে, যে বি এর অবশ্যই তোমার একটা প্রাইম ফ্যাক্টর থাকবে নাকি? এটা কিন্তু মানতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ কি, বি কে তুমি প্রাইম নাম্বারের ফ্যাক্টরাইজ করতে পারবা, তাহলে সেটা আমরা তো ফান্ডামেন্টাল থিওরাম বলছে, বি যদি একের থেকে বড় হয়, বি কে তোমার p1 p2 pn ডট ডট pn এর গুণফল আকারে লিখতে পারবা। তাহলে অবশ্যই কি, তুমি বি কে কোনো একটা প্রাইম নাম্বার দিয়ে ভাগ করতে পারবা। সেটাই বলতে চাই, ইফ বি গ্রেটার দেন 1 দেন দ্য ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক গ্রান্ট ইজ দ্য এক্সিস্টেন্স অফ এ প্রাইম পি, যে কমপক্ষে একটা প্রাইম আছে যে সে এই বি কে ডিভাইডস করে। এখন তোমার মনে সন্দেহ থাকতে পারে, বি যদি নিজে প্রাইম হয় তো সমস্যা নেই, বি নিজে প্রাইম হলে তাকে তো বি দিয়েই ভাগ করা যায়। আর বি যদি কম্পোজিট হয়, তাহলে তুমি ওই যে ইউনিক ফ্যাক্টরাইজ করতে পারবা প্রাইম নাম্বারে, তাহলে কমপক্ষে একটা প্রাইম তুমি পাবাই যার দ্বারা এই বি কে ভাগ করা যায়। এটা কিন্তু তুমি ফান্ডামেন্টাল থিওরামের সাহায্যে পাইছো। আমরা ক্লাস 9 এই যুক্তি কিন্তু ব্যবহার করিনি। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এখন এখানে দেখো বলতেছে, তাহলে এই যে দেখো, আমরা দেখছিলাম ধরো এই যে বি ডিভাইডস করে এ স্কোয়ার কে, তাই না? আবার ধরো এই পি ডিভাইডস করে বি কে, আবার বি ডিভাইডস করে এ স্কোয়ার কে, তাহলে অবশ্যই কি করবে, পি এ স্কোয়ার কে ডিভাইডস করবে। আমি এখানে একটু বেশি লিখছিলাম, সমস্যা নেই, ঠিক আছে না? কি বলে এটাকে, সিমেট্রিক প্রপার্টি অফ ডিভিজর কিন্তু অবশ্যই, যেহেতু পি ডিভাইডস করে বি কে, বি আবার ডিভাইডস করে এ স্কোয়ার কে, আমরা প্রমাণ করছিলাম অবশ্যই পি ও এ স্কোয়ার কে ডিভাইডস করবে। এই যে ইট ফলোজ দ্যাট পি ডিভাইড এ স্কোয়ার। এইখানে একটা ইয়ে আছে, আমি গতদিন হয়তো ভালো করে এখান থেকে দ্রুত, এই যে দেখো, পি যদি এ স্কোয়ার কে ডিভাইডস করে, তাহলে পি কি এ কে ডিভাইডস করবে? কে বলতে পারবে এটা? জি স্যার, করবে জি স্যার। স্যার করবে। কেন কেন? আগে যে ট্রিকটা ব্যবহার করছে স্যার, আমরা একইভাবে ব্যবহার করতে পারবো স্যার। পি সমান এ ইনটু এ, স্যার এ যেহেতু একটা ইন্টিজার, তাহলে হ্যাঁ, আমরা লিখতে পারি পি ডিভাইড। না না না, তাহলে এ ডিভাইডস করবে পি কে, পি স্যার ডিভাইডস তো হলো না, উল্টে গেছে, দেখো ভালো করে। ঠিক আছে, আগের যে যুক্তি দেখো, হ্যাঁ অসুবিধা নেই, কে বলতে পারো। ধরো এখানে এটা খুব ইম্পর্টেন্ট, ধরো পি ডিভাইড এ স্কোয়ার, এখানে তারা কনক্লুশন করছে যে এরকম করছে না, পি এ কে ডিভাইডস করবে। সাইফ যেটা বললো, ধরো ও বললো যে এই যুক্তি, ধরো পি ডিভাইডস করে ধরো এ স্কোয়ার কে, মানে কি পি ইনটু সাম ইন্টিজার ইন, সরি, পি ডিভাইডস করে এ স্কোয়ার কে, তাই না? কি করতে পারবা? তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু সাম কে ইনটু পি, নাকি? তাই না? হ্যালো, জি স্যার। তাহলে হবে, ওই আগের যুক্তি খাটাতে পারবা? না স্যার। কে বলতে পারবে? স্যার এখানে পি যেহেতু প্রাইম স্যার, তাই সেটা হ্যাঁ হ্যাঁ, কেন বলো বলো, হ্যাঁ হ্যাঁ, প্রায় কাছাকাছি গেছে, বলো বলো। হ্যাঁ, এরকম একটা থিওরাম আমরা পড়ছিলাম। মানে স্যার এখানে P যেহেতু প্রাইম, এই যে আমরা কিছুক্ষণ আগে একটা থিওরাম বললাম স্যার, এখানে কেন জন্য কি ফর্ম? ফান্ডামেন্টাল থিওরাম থেকে স্যার। না না না, পি একটা প্রাইম স্যার এবং একটা ইন্টিজার, তাহলে স্যার আমরা একে পি দ্বারা ভাগ করতে পারবো। ফান্ডামেন্টাল থিওরাম থেকে বলতে পারবো না। আর কে বলতে পারবে? প্রায় কাছাকাছি গেছিল কিন্তু। স্যার হ্যাঁ বলো। এখানে এখানে স্যার এই যে, কারণ এখানে কি বলি, হ্যাঁ বলে ফেলো, একটা ভুল হলে কোনো সমস্যা নেই, বলা খুব ইম্পর্টেন্ট, ভুল হওয়া কোনো ব্যাপার না। আমরা একটা পড়ছিলাম না, কি বলে, আমরা একটা পড়ছিলাম না, কি কি পড়ছিলাম, একটা কি ওই যে একটা করোলারি পড়ছিলাম না, মনে আছে? এটা কিন্তু তুমি কখনো বলতে পারবা না যে এই দেখো, ধরো 12, ধরো 9 আর 8 কে কিন্তু ডিভাইড করে, 9 আর 8 এর গুণফল কত? 72 না? 72 কি, কিন্তু 12 কি 9 কে ডিভাইড করে? 12 কি 8 কে ডিভাইড করে? না স্যার। একটাও করে না। কিন্তু আমরা একটা পড়ছিলাম, তোমার যদি, জিসিটি এরা যদি রিলেটিভলি প্রাইম হয় তাহলে বুঝতে পারবো। হ্যাঁ না সেটাই এরকম। বোঝা, সেটা এখানে তো রিলেটিভলি প্রাইম না, কিন্তু আমরা একটা খুব ইম্পর্টেন্ট থিওরাম পড়ছিলাম, যদি এই যে বি যদি প্রাইম হয়, পি যদি এ আর বি কে তোমার ডিভাইডস করে, তাহলে অবশ্যই হয় পি এ কে ডিভাইডস করবে, অর পি তোমার বি কে ডিভাইডস করবে। এইটা ব্যবহার করে বলতে হবে, মনে আছে? হুম, জি স্যার, তাহলে এখান থেকে বলতে পারি পি ডিভাইডস এ ইনটু এ। হ্যাঁ হ্যাঁ, এই যুক্তি খাটাতে হবে। এই যে দেখো, এই যে
যেহেতু তোমার কিন্তু বলা আছে পি ডিভাইডস করে এ স্কোয়ার কে, হ্যাঁ এটা কিন্তু দেখো কঠিন আছে, সহজ না এত। তাহলে তুমি এরকম লিখতে পারো পি এ ইন্টু এটি লিখতে তোমার কোনো বাধা নেই আছে। না স্যার। যেহেতু পি প্রাইম, তাহলে অবশ্যই অবশ্যই এটা কি হয় পি ডিভাইডস করবে এ কে অর ডিভাইডস করবে এ কে। তাহলে এখানে যেহেতু দুইজনই এ, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আমরা এই জন্যই ইমপ্লাইজ করতে পারি যে পি ডিভাইডস এ। খুবই কিন্তু ডিপ তোমার লজিক। কিন্তু স্যার তাহলে তো 12 এর ক্ষেত্রে এটা ঠিক হলো না। না 12 তো হবে না, 12 তো প্রাইম নাম্বার না। ও এই যে তোমাকে এই 12 এই তো প্রাইম নাম্বার না, এই যে প্রাইম নাম্বার না হলে তো এই সমস্যা। এখানে কি বলছি আমরা, পি যদি প্রাইম হয়, 12 ক্ষেত্রে ঠিক জি না স্যার অবশ্যই, বুঝছি। পি প্রাইম হলে এটা সত্যি তোমার। ওই যে থিওরি হয়, তোমরা আসলে কোন ক্লাস কিছুই পড়ো না তোমরা, আমি বুঝতে পারছি। কিছুই পড়াশোনা করো না। গোটা সপ্তাহে যদি 10 মিনিট সময় না পাও, 20 মিনিট আধা ঘন্টা, ওটা জানি কোথায় পড়ছিলাম না। আর আজকে তো ওই প্রোগ্রাম গুলো সলভ করতে, এই যে দেখো ইফ পি যে প্রাইম, আমি এর প্রমাণও দেখাইছি, এন্ড পি ডিভাইডস এ বি, এই যে দেখো, তাহলে কি হয় পি অবশ্যই একে ডিভাইডস করবে, কিন্তু পি প্রাইম না হলে কিন্তু তুমি বলতে পারবো না। এই যে 12 যে প্রাইম না, 12 কিন্তু 8 আর 9 এর গুণফলকে ডিভাইডস করে, কিন্তু 12 8 কেও ডিভাইডস করে না হয়, কিন্তু প্রাইম হলে এটা হতেই হবে, আমরা এটা দেখাইছিলাম। এবং এটাকে এক্সটেন্ড করতে পারি আমরা। কি মনে পড়ছে নাকি? হ্যাঁ হ্যালো। স্যার এটাকে এক্সটেন্ড করা যায় আরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না পড়াশোনা না করলে তো হবে না। যা হোক, তাহলে ওটা কিন্তু খুবই ডিপ তোমারই করে দিলাম কেন, তাহলে বুঝতে পারছো এখন? বোঝা খুব ইম্পর্টেন্ট তোমার। এই যে তাহলে এই যে এটা, এই যে তোমার ওই থিওরামটা, পি যেহেতু পি প্রাইম এ স্কয়ার কে ডিভাইড করে, তাহলে এখান থেকে এই দেখো, এই যে বলছি যে আবার বাই থিওরাম 3.1, এই যে পি, এই যে তোমার, ঠিক আছে। তাহলে হেন্স এখন দেখো তাহলে কি হয়ে গেল, ধরো এই যে তাতে কি হয়ে গেল, তাহলে পি এ কেও ডিভাইডস করে, আর আমরা একটু আগে প্রমাণ করছিলাম পি বি কেও ডিভাইডস করে। তাহলে তুমি কি বলতে পারবা যে জিসিডি অফ এ বি কি হবে বলো দেখি? জিসি দুটো সংখ্যার জিসিডি মানে কি? হ্যাঁ মানে পি হবে কিনা সেটা বলতে পারবো না, তো মিনিমাম পি হবে, অথবা বি এর থেকে আচ্ছা বড় কোনো বড়, কিছু। হ্যাঁ বড় অবশ্যই, তাই না? হ্যাঁ পি হতে পারে, আর যদি কোনো তোমার কমন ডিভিজন না থাকে তাহলে অবশ্যই পি। কিন্তু আমরা কিন্তু সিদ্ধান্তে আসতে পারবো না যে পি। তো এই সিদ্ধান্তে আসছে দেখো যে কই জানি হেন্স বলছে জিসিডি অফ এ বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু পি। কিন্তু পি তো প্রাইম নাম্বার, আবার পি কি তোমার গ্রেটার দ্যান সবসময় 1, আমরা তখন প্রাইমের ডেফিনিট, তাই না? কিন্তু তুমি তো ধরে নিছিলে কি জিসিডি অফ এ বি কত ধরছিলে তুমি বলো দেখি? 1 ধরছিলে না? জি স্যার। তাহলে এই যে একটা কন্ট্রাডিকশন চলে আসলো না, পি তো প্রাইম, পি তো 1 না, তাহলে জিসিডি অফ এ বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু তোমার 1, উই দেয়ারফর অ্যারাইভ এ কন্ট্রাডিকশন, তাই না? বুঝতে পারছো নাকি বুঝতে পারো? জি স্যার। কারণ এই পির মান তো 1 না, তাহলে একটা কন্ট্রাডিকশন পেয়ে গেলাম। তাহলে তাহলে বির মান 1 এর থেকে বড় ধরলে একটা কন্ট্রাডিকশন পাইছিলাম। তাহলে এখন আর একটা অপশন আছে, খালি বি যদি 1 হয়, তাহলে দেখো বলছে যে উই দেয়ারফর অ্যারাইভ এট এ কন্ট্রাডিকশন আনলেস বি ইকুয়াল টু 1। এখন বি যদি 1 হয়, দেখো কি ঘটনা ঘটে, বাট ইফ দিস হ্যাপেন দেন এ স্কয়ার ইকুয়াল টু 2। বি যদি 1 হয়, বি 1 হলে এ স্কয়ার ইকুয়াল টু 2, এ স্কয়ার ইকুয়াল টু 2, ঠিক আছে। বলছে হুইচ ইজ ইম্পসিবল, কেন ইম্পসিবল কে বলতে হবে? এটাও একটা কন্ট্রাডিকশন। 2 কোনো বর্গ সংখ্যা না। হ্যাঁ 2 কোনো তোমার পারফেক্ট স্কয়ার না, এটা হতে পারে। অথবা 2 যেহেতু একটা প্রাইম নাম্বার তোমার, তাই না? একটা প্রাইম নাম্বার কি কখনো পারফেক্ট স্কয়ার হতে পারে? তোমাদের কি মনে হয়? না স্যার। কেন? একটি স্কয়ার হতে হলে তো স্যার এর একটা ডিভিজার্স থাকতে হবে স্যার। ইয়েস, মানে ওই 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 যে ওই ওই পি আর 1 বাদে, ওই পি আর 1 বাদে আরেকটা ডিভিজার থেকে যাবে যদি সে হয় তোমার, তাই না? জি স্যার। কারণ পারফেক্ট স্কয়ার হওয়া মানে কিন্তু সেই যে, তাহলে এইভাবে বলতে পারি। এটা যেটা ওই যেটা বললো, অবশ্যই আমরা জানি যে এরকম কোনো ইন্টিজার নেই, কারণ ছোটবেলায় জানি। কিন্তু ওটা এটা আমি যদি এটা ব্যবহার করার পক্ষে না, এটা এখানে লিখছে, আমি বলবো এখানে এই যুক্তি বেটার, যে যেহেতু 2 হচ্ছে তোমার প্রাইম, তাহলে অবশ্যই 2, আমরা তো জানি 2 প্রাইম, সো 2 ডাজ নট বি এ তোমার পারফেক্ট স্কয়ার। এই তাহলে এই আর একটা তোমার কন্ট্রাডিকশন পেলাম। এই একটা কন্ট্রাডিকশন পেলাম। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এই কন্ট্রাডিকশন কেন পাচ্ছিলাম? √2 কে রেশনাল ধরে। তাহলে কি অবশ্যই √2 কি তোমার ইরেশনাল, বুঝতে পারছো এবার নাকি? কে জানি প্রশ্ন করছিলে, ভুলে গেছি।
চলে গেছে? আমি স্যার সাইফ খান। ও, তুমি করছিলে প্রশ্ন, তোমাদের ছবি আসতেছিল আগে। বুঝতে পারছো এখন না? স্যার খুবই ক্ষুদ্র জিনিস কিন্তু খুবই খুবই তোমার, এটা আমি জানি যে ক্লাস তোমরা ক্লাস 9 এর বইয়ে ওরকম টস করে লিখে দেয় যে 9 থেকে ধারাবাহিক ভাবে পড়ে আসতেছি স্যার। হ্যাঁ, কিন্তু বুঝতে পারছো না নাকি? বুঝতে পারছি, কিন্তু স্যার এখানে ফান্ডামেন্টাল থিওরাম দিয়ে কিভাবে করলাম স্যার সেদিন এটা বুঝতে হ্যাঁ পারছিলাম না স্যার, সেজন্য আবার জিজ্ঞেস আচ্ছা আচ্ছা, এটাই, হ্যাঁ হ্যাঁ, যাক তোমার জন্য অন্যরা বুঝতে পারলো, এটা আরো ভালো। হুম, খুবই ডিপ কনসেপ্ট আর কি। হ্যাঁ, এই যে দেখো এখানে আরেকটা সুন্দর ওয়েতে প্রমাণ করছে, আরো সহজ। দেয়ার ইজ অ্যান ইন্টারেস্টিং ভেরিয়েশন অন প্রুফ অফ এত, যে √2 এরকম ধরছে, হ্যাঁ, ধরে বলছে জিসিডি হচ্ছে 1, ঠিক আছে, এ বি অবশ্যই ইন্টিজার তোমার, হুম, বি নট ইকুয়াল, দেন দেয়ার এক্সিস্ট অ্যান ইন্টিজার আর এন্ড এস। এই যে দেখো, এই যে এটা এই থিওরাম ধরো আমরা ক্লাস 9 এ তো জানি না, এখন দেখো অন্য খুব ইন্টারেস্টিং ওয়ে, এটা ফান্ডামেন্টাল থিওরাম ব্যবহার করে প্রমাণ করিনি, কিন্তু এটা ধরো আমরা কি ধরেছি কি √2 হচ্ছে তোমার এ বাই বি, যেখানে এ বি হচ্ছে তোমার পজিটিভ ইন্টিজার এন্ড জিসিডি অফ এ বি ইকুয়াল টু তোমার 1। তাহলে আমরা একটা থিওরাম পড়ছিলাম না, জিসিডি অফ এ বি যদি 1 হয় তাহলে একে একটা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো, মনে আছে? জি স্যার। এই যে দেয়ার মাস্ট এক্সিস্ট আর এন্ড এ সাচ দ্যাট, এরকম লিখতে পারবো না? এ আর বা আমরা এ এক্স এ ওয়াই বি ওয়াই ইকুয়াল টু 1, তাই না? মনে আছে? জি স্যার মনে আছে। হ্যাঁ, দেখো সেটাকে ব্যবহার করে আরো সহজে করতে পারি। এই যে এ আর এ এস দিছে, আমরা এ এক্স বি ওয়াই ইকুয়াল টু 1, তাহলে এখন যদি তুমি উভয় পক্ষ দেখো √2 দিয়ে গুণ করে দিছি, খুব সহজ। এই দেখো √2 দিয়ে গুণ করে দিছে, √2 এ আর ধরো √2 বি এস, এই √2 এ এখান থেকে কি হবে বলো তো, কি রুট, তোমার √2 এর মান কত তোমার, এই যে, অথবা তুমি √2 এর মান এ বাই বি, √2 এর মান হচ্ছে তোমার এ বাই বি, তাহলে এ বাই বি, আরে কি লিখছি এটা, √2 এ আর √2 বি, √2 বি মানে তো এ খালি, তাই না? আর রুট, ও ঠিক আছে, সরি, এখানে তুমি কি বসাই দিচ্ছে যে √2, আরে এখানে 2b হয়েছে কি করে, ও সরি, বুঝতে পারছি, এই রুট রুট এর মান বসাই দিছে তোমার হচ্ছে √2b, তাই না? এর মান বসাইছে জি তোমার স্যার। √2b, তাহলে এর মান যদি √2b বসাই, এর √2 2 হয়ে যায় তোমার, এর মান যদি ই বসায় √2 তোমার ই হয়ে যায়, আর এই যে তোমার 2 হয়ে যায়, 2b আর যোগ এস, তাহলে দেখো এই যে বি ও ইন্টিজার, আর ও ইন্টিজার, 2 ও ইন্টিজার, এই একটা ইন্টিজার, এ ও ইন্টিজার, এস ও ইন্টিজার, ওই একটা ইন্টিজার, দুটো ইন্টিজারের যোগফল কি সবসময় তোমার ইন্টিজার, তাই না? কিন্তু আমরা কি জানি √2 কি ইন্টিজার তোমার? না This স্যার। equation lead us that √2 is an integer, but √2 তাহলে একটা কন্ট্রাডিকশন পেয়ে গেলাম। এই যে তাহলে এই থিওরাম না জানলে কিন্তু এটা যেহেতু আমরা জানি বলে এখন এটাকে এটা অ্যাপ্লাই করতে পারছি, ক্লাস 9 এ তো ওরা বুঝতে পারবে না কখনো, তাহলে ঠিক আছে? প্রুফটা তো এখন এইভাবে করলেই হয়, হ্যাঁ, সেটা অত করলে বড় হবে, প্রুফের চেয়ে। কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি বলি যে স্টেট ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক এন্ড ইউজিং ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক প্রুফ দ্যাট √2 ইজ ইরেশনাল, তখন এটা করতে পারবে না তুমি, যদি কিছু বলে না দিই তাহলে এটা করতে পারবে। এখানে কি ফান্ডামেন্টাল থিওরামকে অ্যাপ্লাই করছি? জি না স্যার। স্যার। এখানে তো করিনি ফান্ডামেন্টাল থিওরামকে না অ্যাপ্লাই। স্যার করেন নাই। না, হ্যাঁ এখানে করা হয় হ্যাঁ, না। তাহলে তুমি এটা করতে পারবে না, যদি কিছু না বলে দিয়ে এটা করতে পারবে, আর কিছু বলে দিলে এটা করতে পারবে না। আমি কখনো এটা এটা দিব না, আমি বলে দিব যদি আসে যে ফান্ডামেন্টাল থিওরামকে অ্যাপ্লাই করে। স্যার হ্যাঁ দিয়েন স্যার, এক্সামে দিয়েন এটা। না, এটা দেবো না, উপরেরটা দিব, ফান্ডামেন্টাল থিওরামকে স্যার অ্যাপ্লাই করে। উপরেটাই দিয়েন স্যার। হ্যাঁ, যা হোক, অনেক, আরে শেষ কত সময় হয়ে গেল, 45 মিনিট চলে গেল রিকল করতে করতে। রিকল করে তো লাভ নেই, তোমরা তো নিজেরা রিকল করো না, সমস্যা তো সেখানেই, আমি রিকল করে কি হবে নাকি? হুম, দেখি ইলেকট্রিসিটি আসছে, বুঝছো, দেখি আমি মোবাইল ডাটা নষ্ট, 1 সেকেন্ড, হয়তো কানেকশন কেটে যাবে না, 1 সেকেন্ডের ভিতরে করলে সমস্যা না। শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার। 1 সেকেন্ডের ভিতরে করলে তোমার কিছুক্ষণের ভিতরেই করলে হয়। দেখো আমরা আসলে আমি ইন্টারেস্টেড হচ্ছে অঙ্কগুলো করাতে, এখন সেটা কিছুই করতে পারলাম না, যা হোক। আমরা কিছু প্রবলেম দিছিলাম যে তোমরা কয়জন জানি করছিলে এবং খুবই সুন্দর অ্যাপ্লাই করছে, যেমন করছে তৌহিদা বোধহয় করছিল, নাম ভুলে যাই আমি যদি সবার, আর একজন জানি কি করছিল, অনিকা বোধহয় সম্ভবত, আর হচ্ছে সামিউল, সামিউল আছে নাকি, সামিউল ইসলাম বোধহয়, না সামিউল ইসলাম, হ্যাঁ, ওরা 3 জন করার চেষ্টা করছে এবং অলমোস্ট একেবারে কারেক্ট করছে।
হ্যাঁ, অনিকাও করছিল, আর মনে নেই, আর যদি কেউ করছে কিনা জানি না, আর অন্যরা চেষ্টা করনি নাকি, খুবই ব্যস্ত তোমরা আর কি। যাক, আমরা আমরা যেহেতু এগুলো তো পরীক্ষা আসবে, এই জন্য সবার জন্য আমাকে করতে হবে। ধরো 1 নম্বর অঙ্কটা ছিল বোধহয় নাকি? হ্যালো, শোনা যাচ্ছে আশা করি নাকি? 1 নম্বর ছিল স্যার। কনজেকচার কি বোঝো তো? কনজেকচার জাস্ট একটা অনুমান, অনেক সময় প্রমাণ করা যায়, অনেক সময় প্রমাণ করা যায় না। ধরো বড় বড় ম্যাথমেটিশিয়ানরা একটা কনজেকচার দিয়ে যায়, দেখা যায় যে 100 বছর 200 বছর বসে কিছু মানুষ প্রুভ করে, আর কিছু কিছু কনজেকচার আছে এখনো প্রুভ করতে পারে না। এরকম বিখ্যাত বিখ্যাত কনজেকচার আছে তোমার, যে সারা পৃথিবীর মানুষের 300-400 বছর চেষ্টা করার পর প্রমাণ করতে পারছে। ঠিক আছে, তাহলে প্রথমটা ছিল বলে ইট হ্যাজ বিন কনজেকচার। তাহলে যে বিজ্ঞানী দিলে সে বুঝলো কি করে স্যার এটা হবে? হ্যাঁ সেই তো, ও তো এক্সেপশনাল, এই জন্যই ও যেটা বলে গেছে সে। দিয়ে গেলে অত ঝামেলা দিয়ে গেলে মানুষের মাথার উপর। হ্যাঁ তাই তো, ঝামেলা দিয়ে যায়নি, মানুষের চিন্তার জগৎ তৈরি করে দিয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছো? ইট হ্যাজ বিন কনজেকচার্ড যে দ্যাট দেয়ার আর ইনফাইনাইটলি মেনি প্রাইমস অফ দ্য ফর্ম। এটা কিন্তু কনজেকচার, স্টিল কেউ প্রুভ করতে পারছে কি পারিনি আমি জানি না, কারণ এই বই তো ধরো 2000 কয় সালের জানি, সম্ভবত 5 সালের 10 সালের বোধহয় এডিশন এটা, তারপরে কি করছে আমিও জানি না, কারণ এটা আমার রিসার্চ ফিল্ড না। হ্যাঁ, ধরো এই যে ইট হ্যাজ বিন কনজেকচার, যে বলছে যে এই ফর্মে তোমার অসংখ্য প্রাইম নাম্বার আছে, বুঝতে পারছো? যে এই ফর্মে, কিন্তু এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে কিন্তু তোমাকে বলিনি যে সকল প্রাইম নাম্বার এই ফর্মে, তা কি বলছে বলো দেখি, প্রশ্ন বোঝা খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু বলিনি যে সকল প্রাইম নাম্বার এই ফর্মের, বলছে যে এই ফর্মে ইট হ্যাজ বিন কনজেকচার দ্যাট দেয়ার আর ইনফাইনাইটলি মেনি প্রাইমস অফ দ্য ফর্ম। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে, তারা কিন্তু দাবি করিনি যে আমরা, বা এখানে দাবি করিনি যে যে কোনো প্রাইম নাম্বারকে এই ফর্মে আমরা লিখতে পারবো, আমরা শুধু এখানে শুধু দাবি করা হয়েছে যে এই ফর্মে তোমার অসংখ্য প্রাইম নাম্বার আছে। তাহলে আমরা ধরো এটা তো কিছুই না, ধরো মানে খুবই সহজ, ধরো এই 1 নম্বর, ও আমি দেখাতে হবে তোমাদের, খুবই খুবই সহজ, তোমরা যারা করোনি তারা তখন লজ্জা পাবা। হ্যাঁ, কিন্তু সমস্যা তো চেষ্টা করো না, এটা হচ্ছে মুশকিল, পারা কোনো ব্যাপার না, চেষ্টা করো। ধরো ধরো এই যে আমাদের বলছে এন সমান যদি 2 দাও তুমি, লেখা দেখা যাচ্ছে না নাকি, চলে গেছে নাকি আবার? ও এটা বোধহয় হয়ে গেছে, আমি যে করলাম আমার থেকে গেলাম, কানেকশন লস্ট হয়েছে, মোবাইল ডাটা থেকে এসে গেছে, তাই বোধহয় কানেকশন একটু লস্ট হয়েছে। ধরো এন, সব জায়গায় কানেকশন লস্ট, যান্ত্রিক সমস্যা। আশা করি এবার দেখা যাবে। কানেকশন লস হয়ে গেছে। ধরো বলতেছে আমার এই ফর্মে, ধরো এন এর মান যদি 2 ধরো তুমি, কি হবে বলো দেখি? এই যে এন স্কোয়ার মাইনাস 2, এটা কত হবে তোমার? 2 2 4 2, তাই না? অবশ্যই একটা প্রাইম নাম্বার নাকি? এন এর মান যদি তুমি 3 ধরো, এটাই খুব সহজ, কত হবে? 7 7। তারপরে ধরো এন এর মান যদি কত ধরো, 5 ধরো, কত হবে? 14 হ্যাঁ 14 হবে। 14 হ্যাঁ 14 হবে কেন? ও সরি 23 হবে, 23 হবে। 23 হ্যাঁ, তাহলে ধরো এন এর মান যদি 7 ধরো, কত হবে? 47 বোধ হয়, তাই না? 47। হ্যাঁ, আর এন এর মান যদি তুমি 9 ধরো, ধরো এন স্কোয়ার মাইনাস 2, 9 81 আর 2, এই সব বললো তোমার প্রাইম, তাই না? কিন্তু ধরো কিন্তু সকল প্রাইম যে তোমার এখানে আসেনি, কিন্তু ধরো 5 তো একটা প্রাইম নাম্বার, 5 কে কিন্তু এই ফর্মে তুমি লিখতে পারবা না, পারবা? ঠিক আছে, তাহলে মেইন পয়েন্ট হচ্ছে ওটাই, যে আমরা বলছি এই ফর্মে অসংখ্য প্রাইমকে লিখতে পারি, কিন্তু সকল প্রাইমকে কিন্তু লিখতে পারি না, এটাই ছিল। তো এটাই করতে পারো নি, কি বলবো? হ্যাঁ, খুবই দুঃখজনক কথা নাকি, মানে চেষ্টা করনি সেটাই দুঃখজনক। না স্যার, চেষ্টা করেছি স্যার। হ্যাঁ, তাহলে খুবই ভালো, তোমাকে চেষ্টা করা খুব ইম্পর্টেন্ট, পারতে হবে কোনো কথা নেই। তাহলে এরপরে বোধ আরেকটা কি অঙ্ক ছিল জানি,
3 এ বলছে এনি প্রাইম অফ দা ফর্ম এত ইজ অলসো অফ দা ফর্ম অত, যে বলছে এনি প্রাইম এই ফর্মের যে কোনো প্রাইম তোমার এই ফর্মে হবে, সকল প্রাইম না কিন্তু এই ফর্মে যে প্রাইম আছে, এখানেও সেই একই কথা কিন্তু সকল ধরো সকল প্রাইমকে কিন্তু এই ফর্মে লিখতে পারে না। 2 কিন্তু একটা প্রাইম নাম্বার, 2 কে কিন্তু এই ফর্মে আমরা লিখতে পারবো না, মানে এন এর মান তুমি বাসায় 2 বানাতে পারবা না, কিন্তু বলছে যে এনি প্রাইম অফ দা ফর্ম, মানে এই ফর্মের যে কোনো প্রাইমকে তুমি এই ফর্মে লিখতে পারো। খুবই তোমার ধরো কথার কথা, আমি যদি এন এর মান 2 ধরি, ধরো এটা কি একটা প্রাইম নাম্বার হবে না, 3 দুগুণে 6 আর 1 7, তাহলে 7 কে কিন্তু তুমি এই ফর্মে লিখতে পারো 6 × 1 × 1, তাই না? এরকম তো এটাকে তোমাকে জেনারেলি প্রুভ করতে হবে যে এনি প্রাইম অফ দা ফর্ম। আশা করি বুঝতে পারছো, প্রবলেম বোঝা ইম্পর্টেন্ট, প্রবলেম বোঝা মানে তুমি অর্ধেক অঙ্ক বুঝে ফেললে। বলছে এনি প্রাইম অফ দা ফর্ম, এই ফর্মের ধরো আমরা দেখলাম যে এই যে কোনো প্রাইম, এটা কত ছিল 3 এর এ, যে এনি প্রাইম অফ দা ফর্ম, ধরো এই ফর্মের যে কোনো প্রাইমকে এনি প্রাইম অফ দা ফর্ম, আমি সব লিখতেছি না, ধরো এন এর মান যদি তুমি 2 ধরো, এটা কিন্তু একটা প্রাইম নাম্বার হবে, দেখো এটা কত হবে তোমার 7 হবে, তাই না? ধরো কথা এন এর মান যদি আমরা ধরি, তাহলে এটা ধরো এটাকে কিন্তু আমরা এই ফর্মে লিখতে পারি, দেখো ধরো তাহলে এখানে একটু একটা লাইন বেশি লিখি তাহলে বুঝতে পারবা। 3n + 1 এটা ধরো 7, একে তুমি লিখতে পারো কিন্তু 6m + 1, এই দেখো এই ফর্মে জাস্ট এটা তোমাকে জেনারেলি প্রুভ করতে হবে। ধরো আরেকটা দেখাই, n এর মান যদি 4 হয় তোমার, তাহলে এখানে কত হবে 3n + 1, এটা কত বলো তো কি, 12 আর 13, তাই না? এই যে 6m মানে m এর মান 2, 6 দুগুণে 12 আর 1 এরকম, এটা তোমাকে প্রমাণ করতে হবে জেনারেলি যে এনি প্রাইম অফ দা ফর্ম, কিন্তু সকল প্রাইমকে কিন্তু আমরা এই ফর্মে লিখতে পারি না। তাহলে দেখো এটা খুব একটা ডিপ তোমার আছে। প্রথম কথা হচ্ছে ধরো এটা সলিউশন, এটা কিন্তু জাস্ট এটা লাল কালি দিয়ে লিখতে হতো, জাস্ট আমি এটা কিন্তু বোঝানোর জন্য লিখছি, ঠিক আছে? এটা কিন্তু বোঝানোর জন্য লিখছি। ধরো সলিউশন, যে আমাদের এই কিন্তু এই 3n + 1 এটা কি দেওয়া আছে বলো দেখি, 3n + 1 ইজ এ প্রাইম, ধরো এটা তো প্রাইম নাম্বার। তাহলে আমরা এখন একটা করতে পারি, ধরো বলো দেখি পৃথিবীতে কতগুলো জোড় সংখ্যা আছে যারা প্রাইম নাম্বার? হ্যাঁ, হ্যালো, অসংখ্য। অসংখ্য জোড় সংখ্যা বলছি। তাই হ্যাঁ, কয়টা? জোর প্রাইমে একটাই স্যার। একটাই, কিন্তু জোড় সংখ্যা তো জীবনে প্রাইম হতেই পারে না, জোড় হলেই কিন্তু সে তোমার 2টার হয়ে যাবে, তাই না? যে কোনো জোড় সংখ্যাকে তুমি 2 দিয়ে ভাগ করতে পারো, তাই না? তাহলে পৃথিবীতে স্যার। একটা জোড় সংখ্যা আছে তোমার কিন্তু প্রাইম নাম্বার, কি বলো দেখি সেটা? 2 স্যার। হ্যাঁ 2 কিন্তু একটাই প্রাইম জোড় সংখ্যা আছে প্রাইম। তাহলে এখন এখানে খেয়াল করে দেখো, তুমি এর যে কোনো মানের জন্য এটা কি কখনো 2 হতে পারবে বলো দেখি? না স্যার। কখনো না, 2 স্যার। হতে পারবে না। তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা নিশ্চিত হতে পারি যে এটা হচ্ছে যেহেতু প্রাইম, আর যেহেতু কখনো 2 হতে পারবে না, তাহলে অবশ্যই এটা হচ্ছে তোমার একটা বিজোড় সংখ্যা, এটা নিশ্চিত আমরা, তাই না? জি স্যার। কি এই হ্যাঁ যুক্তিগুলো বোঝা তুমি তো চেষ্টা না করলে বোঝা যাবে না। ধরো দিস ইমপ্লাইজ যে 3n + 1 ইজ অড, ধরো বিজোড়, সিন্স, কারণ কি, ধরো তুমি যদি কারণ লিখতে চাও যে সিন্স ধরো 3n যেহেতু প্রাইম, 3n + n নট ইকুয়াল টু 2 ফর এনি, ধরো ফর এনি n ইন z, তাই না? কোন n এর জন্য কিন্তু 2 হবে স্যার না। -2 কি প্রাইম হবে না? হ্যাঁ -2 হ্যাঁ অবশ্যই, সমস্যা কি? স্যার এখন n এর মান যদি আমি -1 দেই, হ্যাঁ, কিন্তু আমরা তো তাহলে তো -2 হবে। মাইনাসকে অ্যাভয়েড করি। হ্যাঁ হোক -2 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা তাই বলো? তো জোড় সংখ্যা হবে। হ্যাঁ তাহলে সমস্যা নেই তো। আমরা তো সবসময় বলতেছি যে ডিভিজর বা যে কোনো প্রাইম নাম্বারের ডেফিনেশন কি দিছি, 1 এর থেকে বড় না? জি স্যার, তাহলে কি হবে? জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ
প্রাইম নাম্বারে তখন আমরা ডেফিনেশনই দিছি, বলে নিচ্ছি একের থেকে বড়, তাহলে ওদিকে আসা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এটি অবশ্যই তোমার কি হলো, অড নাম্বার হবে। তাহলে যদি তোমার অড হয়, ধরো কথার কথা, ঠিক আছে, তাহলে ধরো আমরা এটাকে ধরে নিলাম, ধরো লেট, আশা করি বুঝতে পারছো, সমস্যা নেই। ধরো এটা ধরলাম, ধরো পি, আমরা ধরলাম পি সমান 3n+1, ঠিক আছে, এটাকে আমরা ধরলাম পি সমান সমান 3n+1। তাহলে আমরা এখান থেকে যে দেয়ারফর p-1 সমান কত হবে তোমার, অবশ্যই 3n। ধরো পি যদি অড হয়, তার থেকে এক কম, সে কি হবে বলো দেখি? স্যার হ্যাঁ, ইভেন হয়ে যাবে। অবশ্যই ইভেন হবে, কিন্তু এটা আমরা তো জানি, মানে অড আর ইভেন একটার পর আর একটা এইভাবে আসে, আমরা এই কনস্ট্রাকশন জানি, ইজ ইভেন। তাহলে এটা আমরা নিশ্চিত যে p-1 ইজ ইভেন, যেহেতু পি অড। তুমি যদি এই যে, যেহেতু তোমার পি অড, তুমি যদি এখানে মনে না থাকে আমি লিখে দিলাম, যেহেতু পি অড, ঠিক আছে, তাহলে p-1 যদি ইভেন হয়, তাহলে অবশ্যই p(n-1) মানেই কিন্তু তোমার 3n, তাই না? তাহলে 3n অবশ্যই ইভেন তোমার, নাকি? p-1 সমান সমানই তো 3 তোমার। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সিন্স 3n ইজ ইভেন, তাহলে 3 এর গুণিতক ইভেন হতে হলে তাহলে n কে কি হতে হবে বলো দেখি? দেন বলতে পারবা? দেন n মাস্ট বি ইভেন। n মাস্ট বি ইভেন স্যার। n মাস্ট বি ইভেন, এগুলো ছোটবেলার প্রুফ সব আর কি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে n মাস্ট বি যদি ইভেন হয়, তাহলে তুমি n কে কি ধরতে পারো, যে লেট ইভেন সংখ্যাকে আমরা কেমন করে ধরি? হ্যাঁ, কে বলতে পারবে ইভেন সংখ্যার জেনারেল ফর্মটা কি? n সমান সমান কি তোমার, ধরো এই যে 2m দিলাম, তাই না? এটা ইভেন সংখ্যার ডেফিনেশন না? স্যার ফর সাম, ধরো m কে অবশ্যই আমরা বলি m ইন z, তাই না? ঠিক আছে, তাহলে দেখো দেয়ারফর আমরা পেয়ে গেলাম যে এর ফর্মটা কেমন ছিল, থ্রাইস n+1। তাহলে n এর মান তুমি কোনো যুক্তি ব্যবহার করে বের করছো যে এই n এই শর্তে অবশ্যই 2m ছাড়া কিছু হতে পারবে না। তাহলে কি হবে, 3 × 2m+1, তাই না, ইকুয়াল টু তোমার 6m+1, ঠিক আছে নাকি? বুঝতে পারছো? এই যে দেখো যে এনি প্রাইম 3n+1 ইজ দ্য ফর্ম 6m+1, নাকি? প্রুফ হয়ে গেল কিন্তু আমাদের। দেয়ারফর এনি প্রাইম, লিখে দিই একটা কমেন্ট, এনি প্রাইম ধরো অফ দ্য ফর্ম ধরো কি তোমার কি ছিল জানি, অফ দ্য ফর্ম 3n+1, বানান টানান ঠিক ভুলটা হলে তোমার ঠিক করে নিও, কারণ সব বানান জানো তোমরা। ইজ এনি প্রাইম অফ দ্য ফর্ম এত ইজ অলসো, ইজ এই খালি প্রশ্নই লিখে দিলে আর, ইজ অলসো অফ দ্য ফর্ম, ইজ অলসো অফ দ্য ফর্ম তোমার 6m+1, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তা ছোট্ট ছোট্ট যুক্তি ব্যবহার করে আমরা এই করছি। কারো প্রশ্ন আছে কোনো? স্যার 3 কে কি আমরা 3 কে ফর্মে আমরা লিখতে পারি স্যার? 3 কে 3n+1 ফর্মে বললাম না? 3 কে স্যার হ্যাঁ, ওই ফর্মে লিখতে পারি স্যার? 3 কে কি ফর্মে লিখতে পারি মানে বুঝলাম না, বলো আবার, শুনতে বুঝতে। 3n+1 হ্যাঁ, এই ফর্মে লেখা যায় কি 3 কে? হ্যাঁ, না, ও না, 3 কে তো 3 কে লেখা যাবে না তো, 3 কে লিখতে পারবো না, সমস্যা নেই। আমরা তো বলিনি, আমরা দাবি করিনি যে সকল প্রাইম নাম্বারকে তোমার এই ফর্মে যে প্রাইম কে লেখা যায় সেই ফর্মকে 2 কেও পারবো না, 3 কেও পারবো না তোমার, নাকি? বুঝতে পারোনি? তুমি কি এখানে প্রশ্ন করছো? আমার ধারণা যে এখানে কেন এর মান, এটা তো সমস্যা নেই, একটা বেজোড় সংখ্যা হবে, সেই বেজোড় 3 হতে হবে, কোনো কথা নেই, 5 হতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ, আমি তোমার প্রশ্ন বুঝতে পারছি। না স্যার ঠিক আছে, না এখানে প্রশ্নটা করছি তো এনি প্রাইম অফ দ্য ফর্ম। হ্যাঁ, মানে এনি প্রাইম মানে যে প্রাইম কে তুমি 2 কে 3 কে লিখতে পারবো না, 5 কে লিখতে পারো ধরো। সকল সকল প্রাইমকে লিখতে পারবে না, যে সমস্ত প্রাইমকে ওই ফর্মে লিখতে পারো।
যাদেরকে পারো তাদেরকে আবার তুমি 6n+1 ফর্মে লিখতে পারবা, ঠিক আছে না নাকি? স্যার এই অঙ্কটা নিয়ে চিন্তা করছি স্যার, চিন্তা করে দেখি স্যার মাথাটা ইয়ে হয়ে গেছিল, হ্যাং হয়েছিল, পরে হ্যাঁ, না এটা অসুবিধা নেই, তাও তুমি চিন্তা করছো, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, চিন্তা করা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জন্য তোমাকে থ্যাংক ইউ, চিন্তা করা খুব ইম্পর্টেন্ট। কি কোথায় গেল আমার বই, কোথায় চলে গেল? এরপরে কোনটা ছিল তো মনে নেই আর। হ্যাঁ, এরপরে ছিল সি নাম্বার স্যার, এটা তো, এটা খুব সহজ, তোমরাই করে নিতে পারবা। 3 সি। হ্যাঁ, এটা তো সহজ, পারছো না এটা? আমি ওটাই করবো, যে ওটাই জাস্ট এই 50-এর ওটাকে এটা করতে আমি ইন্টারেস্টেড। ফাইন্ড অল প্রাইমস। এখানে বলছে দেখো, আমি একটা হিন্ট দিয়ে দেই, তোমার এটা পারবা। 3 সি, যে দি অনলি প্রাইম অফ দা ফর্ম এত ইজ 7। এই ফর্মের একমাত্র প্রাইম নাম্বার হচ্ছে 7, আর অন্য এই ফর্মের অন্য যে কোনো নাম্বার তোমার সে কম্পোজিট নাম্বার, সেটা তোমাকে দেখাতে হবে। একটা নাম্বারকে কম্পোজিট প্রমাণ করার সবচেয়ে সহজ উপায় কি তোমার? এখানে মূল ট্রিক হচ্ছে তোমার এতে। জাস্ট আমি একটু হিন্টস বলি যাই, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো একটা নাম্বারকে তোমার প্রাইম, ধরো প্রাইম প্রমাণ করা তোমার সবচেয়ে সহজ উপায়, ধরো মেইন ট্রিক এই চ্যাপ্টারে, ধরো আমি জাস্ট একটি এটা ধরো, এই যে মেইন ট্রিক কিন্তু তোমার যে কোনো কিছু করার যুক্তি, এর TRICK বোধ হয়, ভুল হলে সমস্যা নেই। ধরো ধরো তুমি কোনোভাবে ধরো একটা নাম্বার, তুমি যদি একে প্রমাণ করতে চাও A প্রাইম, তাহলে তুমি কি করতে হবে বলো দেখি? এই A কে শুধু তোমার, এর ডিভিজর শুধু কে তোমার 1 ডিভাইডস A অথবা A, এটা যদি কোনোভাবে প্রমাণ করতে পারো, ঠিক আছে। আর যদি ধরো তুমি করতে চাও, এই যে কি ব্যাপার এখানে আবার উঠছে না, আর ধরো এখানে যদি আমরা বলি যে এ ধরো কম্পোজিট, ধরো কম্পোজিট তুমি প্রমাণ করতে চাও, তাহলে কেমন করো? আমার কথা কি শুনতে পাচ্ছ? কানেকশন চলে গেল নাকি? হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি স্যার। কি ব্যাপার? তো এখানে হোয়াইট বোর্ডের আবার স্যার কোনো লেখা উঠতেছে না। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ লেখা বোধহয় মানে কি হয়, ইন্টারনেট তো তাও ক্লাস নেওয়া যাচ্ছে কোনো মতে, সেটাই ওয়াইফাই তা এই অবস্থা। এই দাঁড়াও এক সেকেন্ড, না বিদ্যা সমস্যা কোনো কারণে বোধহয় এই হয়েছে, ইন্টারনেট কানেকশন একটু প্রবলেম হয়েছে। কেবলটা একটু চেক করেন স্যার, কেবলটা। না কেবল তো নেই আমাকে, ইন্টারনেট আছে তো কানেকশন, ওয়াইফাই তো সমস্যা নেই তো, কেবল তো লাগে না এখন আর ওয়াইফাই তো। ঠিক আছে, কোনো সমস্যা, এই যে আসছে, এবার আসছে, দেখো আসছে না, ওই যে মাঝে মাঝে কি হয় এই, ঠিক আছে। এ যদি প্রায় এইটা তোমাকে দেখাতে হবে, আর এ যদি কম্পোজিট হয় কি দেখাতে হবে বলো দেখি? স্যার 1 আর A ছাড়া আরো একটা তোমার ডিভিজর থাকবে। ডিভিজর আছে, মানে কমপক্ষে ধরো এরকম আমরা বলতে পারি যে দেয়ার এক্সিস্ট, এন্ড ধরো কিউ বললাম, অবশ্যই সেই কিউ কিন্তু তোমার 1-এর থেকে বড়, এর থেকে ছোট, তাই না? যে সাজ দ্যাট এইটুক খালি দেখাতে পারলেই কিন্তু তোমার হয়ে গেল যে কিউ ডিভাইডস তোমার এ, নাকি? এটা কিন্তু একটা মেইন ট্রিক তোমার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে মূল উপজীব্য বিষয় আর কি। তাহলে এখন আমরা দেখো এখানে দেখি, তাহলে ওইটা বলছে যে দ্য অনলি প্রাইম, তাই না? দি অনলি প্রাইম 3C বোধহয় বলছে, এই ফর্মের অনলি প্রাইম হচ্ছে তোমার এই যে, তাহলে এই যে ধরো n³ - 1, এটা তো আমরা ছোটবেলা একটা সূত্র জানি, তুমি এটা লিখতে পারবা, তাই না? ওই যে হিন্টস দিছে, কেমন হয়ে গেছে, n² + n+1 বোধহয় এরকম, ওই যে উৎপাদকের নাকি সূত্র বলি আমরা, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো দেখি? এরকম লেখার অর্থ কি? এই যে এই n-1 এই জিনিসটাকে ভাগ করে, অথবা এইটা একে ভাগ করে, তাই না? দেখো এরকম লেখা, তুমি যেহেতু n তো ইন্টিজার, তাহলে এ অবশ্যই ইন্টিজার, একে যদি ইন্টিজার ধরো তাহলে এই জিনিসটা একে ভাগ করে, মানে এর একটা ফ্যাক্টর এইটা, অথবা তুমি এটাকে যদি ইন্টিজার ধরো এইটা এর একটা ফ্যাক্টর। হ্যাঁ,
তাহলে দেখা যাবে যদি তোমার n এর মান শুধু 2 হয় তোমার, ধরো তাহলে ধরো এই যে এখানে তো আমরা বলতেছি যে n কিউব মাইনাস 1 উইল বি প্রাইম কখন, যদি আমাদের যে ডেফিনেশন, অবশ্যই একে কি হতে হবে তোমার, তো অবশ্যই কিন্তু সরি ইফ লেখা হয়নি, ইফ দেখো ইফ n গ্রেটার দেন 1, তাই না? দেখো n কিন্তু 1 হলে এটা 0 হয়ে যাবে, তাহলে তো n কাজ হবে না, আমরা প্রাইমের যে ডেফিনেশন, তাহলে n অবশ্যই 2 হতে হবে, ঠিক আছে? তাহলে ধরো ফর n ইকুয়াল টু 2, ফর n ইকুয়াল টু 2 কি হবে বলো দেখি? এই যে n কিউব মাইনাস 1 কি হবে তোমার, এখানে যদি আমরা বসাই দিই n মাইনাস 1 হচ্ছে 1 হবে, আর এটা হচ্ছে কত হবে তোমার, দেখো 7 হবে, তাই না? এরকম হবে, ঠিক আছে? এই যে 1 আর এটা 7, হ্যাঁ 2 4 7, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো যদি তোমার ধরো, তাহলে কি হচ্ছে খেয়াল করে দেখো, n এর মান 2 হলে এর যে দুটো ফ্যাক্টর পাচ্ছ, মানে এই জিনিসটাকে খালি তুমি কি দিয়ে ভাগ করতে পারছো, হয় 1 দিয়ে ভাগ করতে পারছো, অথবা এই সংখ্যাটা দিয়ে তুমি কি করতে পারছো, ভাগ করতে পারছো, মানে এই যে। কিন্তু দেখো খেয়াল করে, যদি n এর মান যদি ধর 2 এর থেকে কোনো কিছু বড় হয়, ধরো এটা আমি আমার মতো করে করছি, যে ফর n যদি 2 হয় তোমার, তাহলে n কিউব মাইনাস 1, ঠিক আছে? এই যে দেখো যেটা আমরা লিখছি আগেই, আবার একবার লিখি যে বোঝার জন্য, যে n স্কয়ার প্লাস n প্লাস 1, ঠিক আছে? এটা কি হবে বলো দেখি, উইল বি এ ফ্যাক্টর অফ 2 ইন্টিজার্স, উইল দেখো এই যে n যদি, দেখো খেয়াল করে দেখো, n যদি গ্রেটার দেন 2 হয়, ধরো 3 হলো, তাহলে এটা কিন্তু আর 1 হবে না, কখনোই হবে? এই পার্টটা কি কখনো 1 হবে বলো দেখি? না স্যার, কখনোই কিন্তু 1 হবে না আর, যদি 2 এর থেকে বড় হয়ে যায়। তাহলে কি হয়ে যাবে, যেহেতু n কিউব মাইনাস 1 এর এটাও একটা ফ্যাক্টর, এটাও একটা ফ্যাক্টর, তাহলে আমরা কি পাচ্ছি, যে এইটা কি হচ্ছে সেটা নিয়ে মাথা ব্যথার কারণ কোনো কথা নেই, কিন্তু এটা দেখো 1 এর থেকে বড় হয়ে যাচ্ছে, মানে কি, তাহলে এক বাদে অন্য একটা ফ্যাক্টর হবে, আমরা এখানে কমেন্ট করতে পারি, তাই না? স্যার তাহলে এক বাদে যদি ধরো এই এক আর নিজে বাদে অন্য যদি একটা ফ্যাক্টর হয়ে যায়, তাহলে তো আর কি হয়ে গেল, কম্পোজিট হয়ে যাবে। কম্পোজিট হয়ে গেল। তাই তাই সে জাস্ট এইভাবে আমি লিখছি যে এত উইল বি, ধরো উইল বি এ ফ্যাক্টর, ফ্যাক্টর উইল বি এ ফ্যাক্টর, ধরো neither which is on, or ধরো এটা লিখতে পারি যে n কিউব মাইনাস, সরি এটা লেখা দরকার, আমি একটাই লিখছি, যে অবশ্যই তুমি একটা ফ্যাক্টর পাবা যেটা 1 না, সরি। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেলে কিন্তু যে n এর মান 2 বাদে অন্য যে কোনো কিছু হলে তোমার, এটা কিন্তু তোমার কি কি হলো, n এর মান 2 বাদে অন্য যে কোনো কিছু হলে কিন্তু এটা কিন্তু কি প্রাইম হবে না, ঠিক আছে? তাহলে আমরা প্রমাণ করে ফেললাম কিন্তু n কিউব মাইনাস 1 ইজ নট প্রাইম ফর n ইকুয়াল টু ফর, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, খুবই সহজ যুক্তি। এই যে নট প্রাইম ফর n নট ইকুয়াল টু 2, শুধু n ইকুয়াল টু 2 হলেই কেবল প্রাইম হবে, অন্য সব ক্ষেত্রে সে কম্পোজিট, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। কারো প্রশ্ন আছে? হ্যালো? না স্যার, না স্যার। 5 নম্বর একটা অঙ্ক করছিলাম, এটা দেখো 5 এর এ, স্যার তাহলে কি আমরা এখানে বলতে পারি না যে শুধুমাত্র n-1 ইকুয়াল টু 1 এর জন্য এই n কিউব মাইনাস 1 সমান মানে প্রাইম হবে আর কি, কি বলো সরি, হ্যাঁ মানে n কিউব মাইনাস 1 শুধুমাত্র n-1 এর জন্য প্রাইম হবে, এটা কি আমরা বলতে পারি না স্যার? শুধুমাত্র n মাইনাস 1 ইকুয়াল টু 1, সরি আবার বলো দেখি, n কিউব মাইনাস 1 শুধু স্যার, n মাইনাস 1 এখানে এর জন্য আমরা- প্রাইম হবে? স্যার এখানে আমরা লিখেছি যে n কিউব মাইনাস 1 ইকুয়াল টু n-1 ইনটু n স্কয়ার প্লাস n প্লাস 1, তাহলে হ্যাঁ। আমরা এখানে বলতে পারি নাকি যে শুধুমাত্র n-1
ইকুয়াল টু 1 এর জন্য এই n কিউব হ্যাঁ হ্যাঁ মাইনাস 1 প্রাইম হবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ তখন, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ তখন তুমি n কে ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবা তাহলে অবশ্যই। স্যার হ্যাঁ সেটাই বলতে চাচ্ছি স্যার। হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সুন্দর যুক্তি বলছে, হ্যাঁ ওইভাবেই আমরা বলতে পারি যে যদি এটা যদি 1 হয় কেবলই, তখন তোমার ই হবে, অথবা এটা 1 আর এটাকে তোমার কি হতে হবে বলো তো, কি 7 হতে হবে, সরি 7 না, এটাকে কি হতে হবে, এটা স্যার কি ওখানে হতে n হবে, মাইনাস 1 ইকুয়াল টু 1 হলে সেখানে ওই তো মানে 7 হবে, অটোমেটিকই আমরা 7 পেয়ে n যাবো। সমান 2 পেয়ে যাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না সেটা তো পাচ্ছি অবশ্যই, এটা যদি তোমার 1 হয়, n মাইনাস 1 যদি তোমার 1 হয়, অবশ্যই অটোমেটিক n ইকুয়াল টু 2, তখন অটোমেটিক এটা 7 হয়ে যাবে তোমার, হ্যাঁ n এর মান দিয়ে তুমি, হ্যাঁ ঠিক আছে অবশ্যই, হ্যাঁ হুম সুন্দর যুক্তি বলছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। ধরো এইটা একটা ই বলছিলাম যে কি ছিল জানি, ওইটা 5 নম্বর কি ছিল, অঙ্কই নেই। বলছে যে এইটা, এই যে পি হচ্ছে একটা প্রাইম নাম্বার, আর পি ডিভাইডস a টু দা পাওয়ার n, তাহলে তোমাকে প্রুভ করতে হবে যে pn ডিভাইডস a টু দা পাওয়ার n, এটা তোমাকে প্রুভ করতে হবে, বুঝতে পারছো, প্রশ্ন বুঝতে হবে কিন্তু, পি কিন্তু জানো তেন নাম্বার না, খালি প্রাইম নাম্বার, আর পি ডিভাইডস ধরো an, তাই না, তাহলে প্রুভ দ্যাট pn ডিভাইডস an, এটা কিন্তু হয় না, সবসময় ঘটে না, হ্যাঁ এটা ধরো কেমন করে আমরা প্রমাণ করতে পারবো, ওই যে আমরা যেটা দেখালাম না, ওটার সাহায্যে কিন্তু খুবই সহজ, ওটার সাহায্যে প্রমাণ করতে পারবো, না হলে কিন্তু ওই 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 যে পি প্রাইম আর পি যদি এ আর বি কে ডিভাইডস করে, এ বির গুণফলকে, তাহলে অবশ্যই পি এ কে ডিভাইডস করবে অথবা পি বি কে ডিভাইডস করবে, ধরো পি ডিভাইডস করে এ এন কে, এটা তো দেওয়া আছে আমাদের, তাই না, তাহলে আমরা তো এখান থেকে কোনোভাবে যুক্তি খাটাই এরকম লিখতে পারি, একে ফ্যাক্টরাইজ করতে পারি, তাই না, নাকি, হ্যাঁ এন টাইমস, এটা কিন্তু লিখতে হবে, লিখে দেয় সবসময়, না না লিখতে সমস্যা নেই, এন টাইমস আছে, এ কিন্তু এখানে এন টাইমস আছে, তাহলে ওই যে দেখো পি যদি এর গুণফলকে ডিভাইড করে, যেহেতু পি প্রাইম ওই ই অনুসারে, তাহলে অবশ্যই পি কাকে ডিভাইড করবে বলো দেখি, পি ডিভাইডস এ, কি এ কে ভাগ করবে? হ্যাঁ পি ডিভাইডস এ, কারণ সবাই এ যেহেতু, তাহলে পি অবশ্যই একে ভাগ করবে, তাহলে পি যদি একে ভাগ করে তার অর্থ কি আমরা জানি, পি একে ভাগ করে মানে হচ্ছে, তোমরা এখন তো অনেক ম্যাচিউর হয়ে গেছে, এরকম আমরা লিখতে পারবো যে পি এখন আমরা লিখে দিলে হবে, তাই না, এরকম একটা ইন্টিজার আছে, তার সাথে পি কে গুণ করলে এ হবে, ঠিক আছে, ধরো ফর সাম কে ইন এই যে জেড ইন্টিজার, তাই না, তাহলে এখন এখান থেকে আমরা বলে দিতে পারবো, দেখো তুমি যদি এখন যেহেতু সমান উভয় পাশেই এন নাও, নিতেই পারি এটা, তাই না, অ্যালজেব্রার রুল অনুসারে, এরপরে কি করতে পারবা, এই যে দেখো এই কে যদি ইন্টিজার হয়, কে টু দা পাওয়ার n কি তোমার ইন্টিজার না, নাকি, তাহলে এই যে দেখো পি টু দা পাওয়ার n এর সাথে একটা ইন্টিজার কে গুণ করে তুমি a টু দা পাওয়ার n পাচ্ছ, তার মানে কি, তার মানে এটা না, এই যে খুব সিম্পল যুক্তি, কিন্তু তুমি নিজে করতে পারলে খুব ইম্পর্টেন্ট, এটা তোমার মাথা খাটতো, যেহেতু ধরো এই যে কে এন হচ্ছে একটা ইন্টিজার, যা হোক সমস্যা নেই, আমাদের মূল অঙ্ক যেটা করতে যাই আমি, সেটার কাছে আস্তে আস্তে সময় শেষ, আমাদের ই ছিল কি, এটা খুব মজার যে প্রচুর কঠিন একটা কাজকে আমরা খুব সহজে করতে পারি, যে এটা যেমন সেদিনকে তহিদা বলতে পারছিল খুবই, কই জানি কোথায় গেল, আরে ওটা কত নম্বর ছিল জানি, এই যে ধরো ফাইন্ড অল প্রাইমস দ্যাট ডিভাইড ফ্যাক্টোরিয়াল 50 সরি ফ্যাক্টোরিয়াল 50 স্বাভাবিক, তুমি এইরকম করে ক্যালকুলেটরে বের করে তুমি কোন কোন প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করা বের করা এক অর্থে তোমার ইম্পসিবল আর কি, অবশ্যই পারবা, অলমোস্ট ইম্পসিবল আর কি, তাহলে বলছে যে ফাইন্ড অল প্রাইমস দ্যাট ডিভাইড ফ্যাক্টোরিয়াল তোমার 50, তাহলে এটা হচ্ছে আমাদের মূল প্রবলেম ছিল, এটা আমরা করব, প্রশ্নটা তো বুঝতে পারছো আশা করি, এই 50 জায়গায় যদি 100 হয় বা 75 হয় বা যদি 1000 হয়, সমস্যা নেই তো কোনো, হ্যাঁ তাহলে এটা ও সেদিন যেমন বলছিল যে আমরা কেন, সেটা আমরা দেখবো যে 50-এর থেকে ছোট বা 50-এর সমানও বলতে হবে, কিন্তু ধরো আমি যদি এটাকে প্রাইম নাম্বার দিয়ে দিই,
ধরো 47 ফ্যাক্টোরিয়াল 47, তাহলে তুমি যদি খালি বলো যে ফ্যাক্টোরিয়াল 47 থেকে ছোট যে সমস্ত প্রাইম নাম্বার তাদের দিয়ে কে ভাগ করা যাবে, তাহলে কিন্তু একটা বাদ পড়ে যাবে, 47 দিয়েও কিন্তু এটা ভাগ করতে পারবা, তাই না? নাকি বুঝতে পারছো? তাহলে বলতে যে ফাইন্ড অল প্রাইম নাম্বারস দ্যাট ডিভাইড ফ্যাক্টোরিয়াল 5, না আমার কথা বুঝতে পারলে না? হ্যাঁ, কানেকশন কেটে গেছে নাকি? হ্যালো, বোঝা যাচ্ছে না। আচ্ছা বলুন। কথাটা তাই তো বলছো না কেন? ধর আমি একটু জাস্ট এটা একটু লিখি যে উই নো দ্যাট, ওই যে করোলারিটা লিখি আমরা যে উই নো দ্যাট ইফ পি ইজ এ প্রাইম, পি যদি তোমার প্রাইম হয় অ্যান্ড দেখা যায় না তো, if p is a prime and p divides, ধরো এরকম যে a1 a2, এটা আমরা জানি একটা করোলারি, ধরো a n, তাই না? দেন কি হবে তাহলে, কি হবে, কি ছিল? p equal to some an. না 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 না, তা হবে না তো, এটা তো এইগুলো তো প্রাইম না, এইগুলো তো প্রাইম তা তো বলিনি আমি, খালি পি রে বলছি প্রাইম, এইগুলো যদি প্রাইম হতো তাহলে হতো, পি শুধু প্রাইম বলছি, এইগুলো কি প্রাইম কিনা তা আমরা জানি না, কিন্তু বুঝতে পারছো? জি স্যার। এগুলো তাহলে অন্তত একটাকে ডিভাইড করে দিবে, পি ডিভাইডস এ কে, তাই না? নাকি ধরো আমরা এটা জানি, লিখে দিলে ফর সাম কে, যেখানে ধরো এই কে এর মান হচ্ছে তোমার এরকম 1 2 আপ টু n, ঠিক আছে? অবশ্যই এটা জানি, কিন্তু এটা করোলাই জিরো, তাই না? এটা তো মানো সবাই, নাকি মানো না? এটা না মানলে কিন্তু আর হবে না। হ্যালো, জি স্যার, অনলি ওয়ান। সেটা দেখে নিবা, যদি মনে না থাকে স্বাভাবিক। তাহলে আর আর একটা আমরা জানি যে আমরা উই নো, অলসো উই নো, ধরো অলসো উই নো, আমরা এটা কি জানি, যে আমরা ছোটবেলায় পড়ে আসছি যে ফ্যাক্টোরিয়াল 50 মানে কি এরকম, তাই না? ধরো কি দেবো, আগে 50 আগে দেবো না 50 পরে দেবো, দাও দিলেই হলো একটা, আমরা জানি এরকম, তাই না? এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টোরিয়াল নাম্বারের এই বৈশিষ্ট্য আছে বলে আমরা এই করতে পারি। আমাদের এখানে ধরো ই করি একটু, আমাদের বোঝার সুবিধা জন্য এই লাস্টে 2 3টে দিই একটু, নাহলে একটু ধরো এখানে ধরো 48, তাই না? এখানে 49, এখানে দিলাম আর 50, এটা তো সবাই জানো, এটা না জানলে আমার কিছু করার নেই। তাহলে খেয়াল করে এখানে দেখো যে এর সাথে মিলাও তুমি, ঠিক আছে? এটার সঙ্গে যদি তুমি মিলাও, এই 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 করোলারিটার সঙ্গে যদি তুমি মিলাও, কি হবে বলো দেখি? এই যে তুমি এখানে যে 50-এর ফ্যাক্টোরিয়ালের ভিতরে 1 থেকে 50 পর্যন্ত যত প্রাইম নাম্বার আছে সবাই কিন্তু আসছে, তাই না? বাই ডেফিনেশন অফ তোমার এই ফ্যাক্টোরিয়াল, নাকি না মানো না এটা? মানি স্যার। প্রাইম আসছে 50 যে পর্যন্ত। 1 থেকে যত প্রাইম নাম্বার আসছে সবাই আসছে, যত প্রাইম নাম্বার আছে 1 থেকে 50 পর্যন্ত, আর 50 সহই বলতে হবে, যদি এটাকে আমরা 47 দিতাম তাহলে কিন্তু 50 সহ বলতে হতো, কারণ 47 দিয়ে এটাকে ভাগ করা যেত, সবাই আসছে। তাহলে কি, যেহেতু তোমার তাহলে কি তুমি ধরো কথার কথা 2 একটা প্রাইম নাম্বার, তাহলে 2 দিয়ে এই গুণফলটাকে ভাগ করার অর্থই হচ্ছে তুমি 2 দিয়ে এর কোনো একটাকে ভাগ করতে পারবা, তাই না? তাহলে 2 দিয়ে ধরো 2 কে ভাগ করতে পারো, কমপক্ষে একটাকে ভাগ করতে পারবা, একের অধিকটা 2 দিয়ে 2 কে ভাগ করতে পারো, বা 4 কে 6 কে এরকম, তাই না? ঠিক আছে, তাহলে দেখো আমরা আমরা এরকম বলতে পারি এখন জাস্ট এর যুক্তি যে এটা দিয়ে যে অল প্রাইমস ধরো লেস দেন অর ইকুয়াল শব্দটা কিন্তু বলতে হবে, এখানে এখানে ইকুয়াল না বললে সমস্যা নেই, কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রে যেহেতু 50 প্রাইম না, লেস দেন অর ইকুয়াল 50 উইল ডিভাইড, আমরা বলতেছি উইল ডিভাইড উইল ডিভাইড ধরো ফ্যাক্টোরিয়াল 50, কেন কেন বলো তো কি, যে সিন্স
ধরো ইচ ইজ এ ফ্যাক্টর, ইজ 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 এ ফ্যাক্টর, ইজ ইজ এ ফ্যাক্টর, ইজ এ ফ্যাক্টর না বলি, সরি ফ্যাক্টর তো, ইজ এ টার্ম বলতে হবে, ইজ এ টার্ম, ইজ এ টার্ম অফ, দেখো মানো কিনা তোমরা এটা, এই অনুসারে কিন্তু, জি স্যার, ঠিক আছে স্যার। যেহেতু অল প্রাইম লেস দ্যান অর ইকুয়াল টু 50 উইল ডিভাইড এত, কারণ কি সিন্স ইজ এ টার্ম, এই যে 50-এর থেকে ছোট যে কোনো প্রাইম নাম্বার কিন্তু এর ভিতরে আছেই, ইজ এ টার্ম অফ ফ্যাক্টোরিয়াল 50, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে কেন, এখন তোমাকে এটা কিন্তু প্রমাণ করতে হবে, এখানে থেমে গেলে কিন্তু চলবে না। তো 50-এর থেকে বড় প্রাইম নাম্বার দিয়ে তুমি কেন একে ভাগ করতে পারবে না, তাই না? এটাকে তো করতে হবে। তখন তোমার এরূপ করে থেমে গেলে কিন্তু তোমাকে অন্যজন প্রশ্ন করবে যে কেন তুমি 50-এর থেকে, তোমরা হয়তো এটা করনি বোধহয় যারা করছো, তাই না, যে 3 জন, হ্যাঁ, যে তোমার 50-এর থেকে কেন তোমার বড় এরে ধরো ই করবে না, যেটা আমরা করতে পারবো যে ফান্ডামেন্টাল থিওরামকে অ্যাপ্লাই করে, তোমার যে ফান্ডামেন্টাল থিওরামকে তোমার অ্যাপ্লাই করে আমরা করতে পারবো। ধরো বাই দ্য ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক, দেখো এই যে বাই, ঠিক আছে অসুবিধা নেই। তাহলে এখানে ধরো যারা এই যে এখানে যত তোমার টার্ম আসছে, ধরো যারা তো প্রাইম, তাদেরকে তুমি তো আর বিশ্লেষণ করতে পারবে না, আর তো ভাঙতে পারবে না, পারবা? এই যে এখানে যারা না প্রাইম স্যার, আসে, কিন্তু যারা প্রাইম না তাদের তো কি ভাঙা ফান্ডামেন্টাল, যাবে তাদের। সে কি ফান্ডামেন্টাল থিওরামের সাহায্যে তাদেরকে আবার আমরা প্রাইম নাম্বারের গুণফল আকারে লিখতে পারবো, যারা ধরো এখানে প্রাইম না। এই যে 6কে ধরো, 8কে, 10কে, 12কে, 15কে, সবাইকে কিন্তু আমরা, যারা ধরো প্রাইম না, ফান্ডামেন্টাল থিওরাম সেটাই বলছে, কিন্তু যে কোনো কম্পোজিট, যে কোনো নাম্বারকে, দ্য কম্পোজিট নাম্বারকে আমরা কিন্তু প্রাইম ফ্যাক্টরাইজ করতে পারি। তাহলে এখানে ধরো যারা তোমার ই না, তাদেরকে আমরা কিন্তু বাই দ্য ফান্ডামেন্টাল প্রাইম ফ্যাক্টরাইজ করতে পারি, তাই না, বাই দা ধরো ফান্ডামেন্টাল থিওরাম, এই যে থিওরাম অফ ধরো অফ অ্যারিথমেটিক, এটা হচ্ছে মেইন যুক্তি, যে কেন 50-এর চেয়ে বেশিগুলো দিয়ে পারবো না প্রাইম নাম্বার। অ্যারিথমেটিক যে বলছে ইস টার্ম, ধরো ইস টার্ম কে, ইসটা নাম আমরা নাম দিলাম যে ইস টার্ম কে, ধরো কে নাম দিছি, সমস্যা নেই, যে ইস টার্ম কে, ধরো অফ, এই যে ফ্যাক্টোরিয়াল 50-এর প্রত্যেকটা টার্ম কে, যারা ধরো যে দ্যাট ইজ কম্পোজিট, ধরো যারা কম্পোজিট বা প্রাইম না, কম্পোজিট নট প্রাইম আর কি, কম্পোজিটই লিখি আমরা, যারা তোমার কম্পোজিট, তারা কি হবে দেখো, বলতেছে যে এখানে দাবি করতেছে যে হ্যাজ এ ইউনিক ফ্যাক্টরাইজেশন, তাই যে হ্যাজ এ ইউনিক প্রাইম ফ্যাক্টরাইজেশন, তাই না, হ্যাজ এ ইউনিক প্রাইম ফ্যাক্টরাইজেশন। এটা এরকম করে লিখতে হবে, কথা নাই, তুমি তোমার মতো করে লিখতে পারো, মানে যুক্তিটা ঠিক তাহলে হয়। আমি ধর একটা স্যাম্পল লিখে দিচ্ছি, এই যে হ্যাজ এ ইউনিক প্রাইম ফ্যাক্টরাইজেশন, হ্যাজ এ ইউনিক প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ কে, এটা তো মানো অবশ্যই, যারা ধর কম্পোজিট নাম্বার তাদের প্রত্যেকের কিন্তু ইউনিক, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা না, এই তারা কি এই কে থেকে বড় না কে থেকে ছোট হবে, যে এই ধরো কে তুমি প্রাইম নাম্বারে ভাঙালে সেই প্রাইম নাম্বার গুলো কি এই কে থেকে কি বড় হবে না ছোট হবে, বলো দেখি। আর অবশ্যই ছোট। অবশ্যই কে থেকে ছোট হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা স্মলার দেন কে, তাই না, স্মলার দেন কে হওয়ার অর্থ কি বলো দেখি, অবশ্যই লেস দেন তোমার কি হবে, হ্যাঁ, কার থেকে ছোট হবে, হয়
কে থেকে যদি ছোট হয়, এই কে কে কি তোমার? স্যার 50 থেকে। হ্যাঁ অবশ্যই 50 স্মলার দেন অর ইকুয়ালি লেখে, যে স্মলার দেন তোমার, স্মলার দেন তোমার অবশ্যই স্মলার দেন অর ইকুয়াল ধরো কে, কারণ 50 নিজেই হতে পারে তোমার। তো স্মলার কি লিখছি, দ্যাট ইজ, সরি কি লিখছি, দ্যাট ইজ, হ্যাঁ লেস দেন তোমার, লেস দেন 50। ঠিক আছে, অবশ্যই কিন্তু এটা আমরা এখানে একবারে ইউনিক প্রাইম ফ্যাক্টরাইজেশন আর কি। তাহলে এখন খেয়াল করে দেখো তাহলে কি হলো, ধরো তুমি এই যে এইরকম অবস্থায় আনার পর ধরো যারা এর ভিতরে যারা প্রাইম আছে তাদের তো কিছু করতেই পারবে না, যারা ধরো প্রাইম না মানে কম্পোজিট, তাদেরকে ফ্যাক্টরাইজ করে করে সব সব কি প্রাইম নাম্বারে পরিণত করে ফেলছো। তাহলে এখানে কি কোনো এর ভিতরে কি কোনো প্রাইম নাম্বার আছে, ধরো যারা 50 থেকে বড় কোনো প্রাইম নাম্বার আছে, হবে আসবে? না স্যার। আসবে না, কিন্তু কখনোই আসবে না। তাহলে কি হচ্ছে তোমার, কারণ কি, তুমি যদি ধরো তাহলে এটাকে তুমি যদি 50 থেকে বড় কোনো জিনিস দিয়ে ভাগ করতে চাও, 50 থেকে বড় কোনো প্রাইম নাম্বার দিয়ে ভাগ করতে চাও, ধরো কথার কথা আমি কি 51 তো না, 53 বোধহয় প্রাইম নাম্বার, তুমি যদি কথার কথা 53 57 বোধহয় প্রাইম নাম্বার, তাই না? তুমি যদি 57 দিয়ে ভাগ করতে চাও তাহলে কি হতে হবে, ধরো এই যে এই পির মান হচ্ছে 57, আর এইগুলো হচ্ছে তোমার এই A1 A2 তাহলে এরকম। 50 ফ্যাক্টোরিয়ালের মধ্যে অবশ্যই 57 কে থাকতে হবে। না না সেটা তো নেই, তো সেটা আমরা প্রমাণ করছি ধরো। হ্যাঁ তাহলে অবশ্যই এর একটাকে তোমার ডিভাইড, 57কে এর একটাকে ডিভাইড করতে হবে। কিন্তু এখানে তো কেউ সবাই তো তোমার কি, এখানে সবাই আসছে তোমার হচ্ছে সকল প্রাইম নাম্বার আসছে কি তোমার, এখানে কিন্তু সবাই প্রাইম নাম্বার বানায় ফেলছি, তারা হচ্ছে তোমার লেস দেন অর ইকুয়াল টু 50। তাহলে আমরা জানি যে কি একটা প্রাইম নাম্বারকে খালি কি দিয়ে ভাগ করতে পারি, এই এক দিয়ে, অথবা ওই প্রাইম নাম্বার নিজেকে দিয়ে ভাগ করতে পারি, তাই না? জি স্যার। তাহলে তো পি মান যদি 57 হয় তাহলে এই পি তো মানে এর চেয়ে ছোট কোনো প্রাইম নাম্বারকে ভাগ করতেই পারবো না। তাহলে দেখো এই জন্যই আমরা পারবো না কিন্তু, যে 50 থেকে বড় কোনো প্রাইম নাম্বার দিয়ে ভাগ করতে পারবো না। আসলে খেয়াল করে দেখো ফ্যাক্টরিয়াল 50 কিন্তু অনেক বড় একটা সংখ্যা, তাই না? কিন্তু তাকে 57 দিয়ে কেন ভাগ করতে পারবো না, বা 53 দিয়ে কেন ভাগ করতে পারবো না, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফ্যাক্টরিয়াল 50 এত বড় সংখ্যা, ক্যালকুলেটরে টিপ দিলে দেখবা যে এক্সপোনেনশিয়াল কত বিশাল পাওয়ার দেবে তোমার ক্যালকুলেটর, মানে ডেসিমাল ফর্মে দেবে না, এক্সপোনেনশিয়াল ফর্মে দেবে। তা কি বুঝতে পারলে যে কেন, ধরো এই যে এটা হচ্ছে যুক্তি তোমার, এটা বলতে হবে তোমাকে যে কেন 50-এর চেয়ে, এই যে তাহলে আমরা এই যে লেস দেন 50, যেহেতু লেস দেন 50, তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব যে ধরো therefore there is no prime greater than 50, তাই না? ধরো এটা হচ্ছে তার কারণ, গ্রেটার দেন, ধরো গ্রেটার দেন 50, খুবই মজার অঙ্ক এটা, হ্যাঁ গ্রেটার দেন 50, ধরো গ্রেটার দেন 50, দেখা যাচ্ছে না, গ্রেটার দেন 50, সরি এটা বোঝা যাচ্ছে না বলো, গ্রেটার দেন 50, ঠিক আছে? there is no prime the greater than 50 represent in this factorization of k। এটা তো লিখে দিব না, তোমরা একদম মুখেই বলে দিলাম আমি, দেখো শুনে লিখে দিই, তোমরা মনে থাকা কঠিন। represented, there is no prime greater than 50 represented in this factorization in this factorization of k, এই যে k এর যে ফ্যাক্টরাইজেশন করলাম, ঠিক আছে? যেহেতু থাকবে না তাহলে অবশ্যই তুমি আর কি করতে পারবে না, এই জন্য 50-এর থেকে বড় কোনো প্রাইম নাম্বার দিয়ে কিন্তু ভাগ করতে পারবে না, কারণ আমরা ওটা জানি যে কারণ দুই ভাবে বলতে পারো, ঠিক আছে? সো দেন এনি প্রাইম, তাহলে এটাই যে আমরা বলতে পারি যে দেন
ধরো এনি প্রাইম, তুমি বুঝতে পারলে তোমার নিজের মতো করে লিখতে পারবে, হ্যাঁ, দেন এনি প্রাইম গ্রেটার দেন এনি প্রাইম গ্রেটার দেন ধরো 50, ঠিক আছে, এনি প্রাইম গ্রেটার দেন 50 ডাজ নট ডিভাইড ফ্যাক্টোরিয়াল 50। তাহলে এটা তোমার দেখানো হলো যে, তাহলে এইবার তুমি অ্যান্সার কমেন্ট করতে পারো যে দেয়ারফোর all primes, ঠিক আছে, less than or equal 50, ঠিক আছে, all prime less than or equal 50 are all the primes ধরো কি বলে যে that divide 50 ফ্যাক্টোরিয়াল 50, ঠিক আছে নাকি? বুঝতে পারোনি? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, লেস দেন আর ইকুয়াল বলতে হবে, কারণ এখানে যদি আমি প্রাইম নাম্বার দিতাম, তুমি খালি যদি বলতো লেস দেন, ধরো 47 যদি দিতাম, কথা 50 এর ফ্যাক্টোরিয়াল না দিয়ে 47 ফ্যাক্টোরিয়াল দিতাম, তুমি যদি খালি বলতো অল প্রাইম লেস 47, আসলে কিন্তু 47 দিয়েও ভাগ করতে পারি, তাই না? নাকি? না বুঝতে পারোনি? স্যার বুঝতে পারছি। এখানে যদি তুমি কম্পোজিট নাম্বার দাও, তাহলে লেস দেন খালি লিখলে কোনো সমস্যা নেই, কারণ ও তো কম্পোজিট, ওকে দিয়ে তো প্রশ্নই আসে না। তাহলে এটা কিন্তু খুবই তোমার ডিপ একটা আর্গুমেন্ট, হ্যাঁ, খুবই ডিপ আর্গুমেন্ট, মানে ইম্পসিবল জিনিসকে তোমার অলমোস্ট ইম্পসিবল। এখানে লিখলাম স্যার অল প্রাইম লেস দেন অর ইকুয়াল 50, স্যার তাহলে তো স্যার এখানে অল প্রাইম লেস দেন 50 লিখলেই হতো স্যার। হ্যাঁ, না এদের ক্ষেত্রে হবে, সমস্যা নেই, সেটা আমি বললাম, যেহেতু 50 তোমার কম্পোজিট নাম্বার না। হ্যাঁ, এইটার ক্ষেত্রে কোনো সমস্যা, কোথাও কি লেস দেন লিখছি নাকি? লেস দেন আর ইকুয়ালই তো লিখছি, এই যে অল প্রাইম লেস দেন আর ইকুয়াল 50 উইল ডিভাইড এত, সিন্স ইজ এ টার্ম অফ ফ্যাক্টোরিয়াল 50, এই যে লেস দেন ভুল করে লিখতে পারি কোথাও, একদম লাস্টে যেটা লিখলেন স্যার, লাস্টের এটা না এটা তো এটা তো ডিভাইডের কথা বলিনি, এটা তো তোমার যে ফ্যাক্টর গুলো হবে তারা তো 50 থেকে ছোট, এটা তো আলাদা জিনিস, এই যে এখানে তো আলাদা জিনিস, এটা ওই ফ্যাক্টর গুলো, এটা আমরা প্রমাণ করছি যে 50 থেকে বড় জিনিস বড় প্রাইম দিয়ে ভাগ করতে পারবো না, সেই যুক্তিতে এটা লিখছি আমরা। যে ধরো এখানে যে ফ্যাক্টরাইজেশন, তোমাকে বুঝতে হবে কোথায় কোনটা লিখছি, তাই না? এই যে এখানে বলছি যে এই যে ফ্যাক্টরাইজ আছে তোমার, এখানে এই 50 কে তুমি ফ্যাক্টরাইজ করে ফেলবা, তখন ফ্যাক্টরাইজ করার পর তুমি যে প্রাইম নাম্বার পাবা সেইগুলো কি 50 সমান হতে পারবে নাকি? না স্যার। হ্যাঁ, সেইটা লিখছি আমি, আমার ভুল হতে পারে, সমস্যা নেই, ভালো করে দেখো কিন্তু। এখানে হচ্ছে আমরা হ্যাঁ বলো। হ্যাঁ, একদম শেষ প্যারায় লিখলেন স্যার যে অল প্রাইম লেস অর ইকুয়াল 50, আমার কথা এখানে যদি একদম লাস্টে স্যার, একদম এই হ্যাঁ 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 হ্যাঁ, এই অঙ্কের ক্ষেত্রে, হ্যাঁ এদের ক্ষেত্রে খালি ইকুয়াল দিল, কিন্তু আমি বলছি যে আমি যদি 50 না দিয়ে 47 দিতাম, যে 47 ফ্যাক্টোরিয়াল কে, তখন কিন্তু তোমার হ্যাঁ সেটাই আমি বলছি, সেটাই বোঝাতে চাইছি। এদের ক্ষেত্রে তুমি কোথাও ইকুয়াল না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এই 50 নিজে হচ্ছে তোমার কম্পোজিট নাম্বার, বুঝতে পারছো? কিছুই হলো না তো, আগের ক্লাস থেকে আমি তো এই ক্লাসে যে প্রিপারেশন দিলাম তাও কোনো কাজ হলো না। হ্যাঁ, আজকে শেষ, আজকে তো আর কিছু হবে না, আজকে বাবা আমার নিজেরই মাথা ঘুরাচ্ছে এখন। সবচেয়ে বড় কথা, তোমরা নিজেরা কিছু পড়াশোনা করো না, এই জন্য তো মজা কম পাই ক্লাস নিতে। হ্যাঁ, নিজেরও পড়তে হবে একটু, আজকে তো শেষ, তাহলে ঈদের আগে একটা ক্লাস নিতে পারলে হতো, কারণ আর এই প্রাইমের একটা অংশ শেষ করতে পারতাম পার্টিকুলারলি। না থাক, ঈদের পরেই করব স্যার। হ্যাঁ, কোর্স শেষ না করতে পারলে মুশকিল, আমার আরো এক চ্যাপ্টার পড়াতে হবে ঈদে। আজকে হচ্ছে কয় তারিখ? হ্যাঁ, তো ক্লাস শেষ ধরো, আমরা আপনার কি আর এক চ্যাপ্টার পড়ালেই শেষ? না দেখি আমি, হ্যাঁ কনগ্রুয়েন্স পর্যন্ত পড়াই, আর ম্যাডাম পড়াবে হয়তো। সেই স্যার 6C নাম্বারটা ছিল স্যার।
হ্যাঁ সার্সি তুমি করে নেবা নিজে। সার্সি কি ছিল মনে নেই আমার, সার্সি কি ছিল? হ্যাঁ হ্যাঁ ও ওই যে কম্পোজিট। ও একটা অঙ্ক ছিল দেখি। হ্যাঁ এটা সহজ, খুব সমস্যা নেই। এনি ইন্টিজার অফ দ্য ফর্ম ইজ কম্পোজিট, এই তোমার দেখাতে হবে যে যে তোমার কি দেখাতে হবে, খুব সহজ। এটা এটা করছো না তুমি, না করোনি? করেছি স্যার, কিন্তু হ্যাঁ তাহলে আমি এক সেকেন্ডে দেখা দিচ্ছি, দাঁড়াও। হুম, এটা খুব সহজ, কম্পোজিট প্রমাণ করা সহজ, যে ওই সংখ্যা আর ওটি বাদে অন্য আর একটারে তোমার দেখাতে হবে। কই গেল সে, হোয়াইট বোর্ড কে চলে গেল, কেটে দিছি নাকি? না সরি, আমার মনেই নেই এগুলো আছে। হ্যাঁ আমি যদি এটাতে ইন্টারেস্টেড, এটা খুব মজার অঙ্ক, অসম্ভবকে সম্ভব করছে এখানে। এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর অ্যাপ্লিকেশন, যে যে প্রবলেম সলভ করা যায় না তুমি সেটা যুক্তি ব্যবহার করে সেটাকে সলভ করতে পারছো। এটা তো ফিল করো তোমরা, এমনি সলভ করা কিন্তু অলমোস্ট খুবই কঠিন। 6 নম্বর ছিল যে এনি ইন্টিজার অফ দ্য ফর্ম, এতই যে কম্পোজিট, তাই না? আমি এক সেকেন্ডে বলে দিচ্ছি, সরি। যে 6 এই যে বলছে যে এই ফর্মের 8n+1 এটা হচ্ছে তোমার কম্পোজিট হবে। এন যদি গ্রেটার দেন 1 হয় তখন তোমার কম্পোজিট হবে, এন গ্রেটার দেন হলে এই সবসময় কম্পোজিট হবে। কখনো তোমার এই যে কম্পোজিট প্রমাণ করার কি অর্থ, তোমার খুব সহজ, যে কম্পোজিট যে দেখাতে হবে কি এই 1 আর এই ডে বাদে এর আর একটা তোমার কি আছে বলো দেখি। হুম, ফ্যাক্টর আছে। আর একটা ফ্যাক্টর আছে, তাহলে এই যে ওই কিউবের সূত্র ব্যবহার করেই করা যায়। আমি সংক্ষেপে করে দিচ্ছি, স্যার সময় নেই। x+1 ধরো x² - x+1, এটা তোমরা জানো। এখানে ধরো আমি এক্স এর মান এটাকে বানানো লাগে যে x = তোমার ধরো 2n বসালাম, যে পুট দ্রুত করে দিচ্ছি x2n। x এর মান যদি তুমি 2n বসাও তাহলে কত হবে দেখো, 2n তার হোল কিউব। এর ইচ্ছা করে 2n বসালাম কেন, এই 8n বানাবো আমি সেই জন্য কিন্তু, এই যে ঠিক আছে, সেই উদ্দেশ্যে আমরা এই করছি। +1, আর এই ডান পাশে কি হবে দেখো, 2n+1, তাই না? যে সরি এটা কত, 2 2n -2n+1, ঠিক আছে? বুঝতে পারছো? যেহেতু এটা সূত্র, কিন্তু সূত্র মানে কিন্তু সকলের জন্য সত্য। তো তুমি এক্স এর মান যা খুশি তাই বসালে এটি সত্য হবে, কিন্তু সূত্র কিন্তু সেটাই, যেটা সাধারণ সত্য, খালি তোমার অ্যালজেব্রার জন্য সত্য না, জিওমেট্রি গণিতের যে কোনো শাখার জন্য সত্য, তাহলেই সেটা সূত্র বলি। তাহলে আমি আমি অবশ্যই যে কোনো একটা সংখ্যার জন্য সত্য, তাহলে আমি যে কোনো একটা সংখ্যা বসাতে পারি, সেই জন্য 2n বসাইছি আমি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি কমেন্ট করতে পারি। ধরো এই জিনিসটা তোমার, এই যে তোমার 2n তোমার, ঠিক আছে, এই যে এই সরি 2n+1 এর একটা ফ্যাক্টর, যেহেতু এই যেহেতু এ একটা ইন্টিজার, এন যেহেতু ইন্টিজার, এও কিন্তু একটা ইন্টিজার, আর এর সঙ্গে একটা ইন্টিজার গুণ করে এটা পাচ্ছ। তাহলে তুমি এখানে এই দাবি করতে পারো যে, আমি লিখলাম না কিছু, কিন্তু যে এই যে 2n+1 ডিভাইডস এই যে 2n³ +1, তাই না? ঠিক আছে না নাকি? তাহলে এটা ইমপ্লাই করলে 2n+1 ডিভাইডস করে তোমার, এটা মানে কি 2 কে যদি ভিতরে নিয়ে আসো 8n+1, নাকি? ঠিক আছে, হ্যাঁ জি স্যার। একে ডিভাইডস করে। এখন দেখো, খেয়াল করে দেখো, যে তুমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারো যে এইটা কখনো 1 না, ঠিক আছে, অথবা এইটা এর সমান না, এটা তো অবভিয়াসলি যে 2n+1 কিন্তু 8n+1 এর সমান। এই যে দেখো, তাহলে আমরা লিখতেছি যে বাট, এটা প্রমাণ হয়ে গেল যে বাট, এই যে ধরো 2n+1 নট ইকুয়াল টু 1, যে কোনো n এর মান জন্য, এন্ড ধরো 2n+1 not equal to 8n+1 for any n, ধরো for not equal to, oh sorry এটা তো sorry, for any n greater than equal to 1, n এর মান তুমি যাই বসাও না কেন একের থেকে বড়, এ কখনোই ধরো 1 এরও সমান হবে না, তাহলে তার মানে কি হচ্ছে বলো দেখি,
তুমি অন অথবা এর বাদে অন্য কোনো কিছু দিয়ে এর ভাগ করতে পারছো নাকি? হ্যাঁ, নাকি বুঝতে পারোনি? হ্যালো, জি স্যার। তার মানে কি অন আর ওই সংখ্যা বাদে তুমি অন্য আর একটা ফ্যাক্টর পাচ্ছ, তার মানে কি এই ফর্মের কোন সংখ্যা কম্পোজিট। এত ইজ এ কম্পোজিট, ঠিক আছে? এই যে প্রমাণ হয়ে গেল। এই এক একটা আমি ওটার থেকে একটু অন্যভাবে প্রমাণ করছি। এটা তোমার, এটাই তো তোমার যুক্তি। যাক, তাহলে ঠিক আছে। তোমরা সবাই আর কি আমি দেখি, আমি 2-3 একটা হোমওয়ার্ক তোমাদের দিব, দেখি একটা দুটো হোমওয়ার্ক যদি করতে পারো, আর এগুলো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো এর ভিতরে। আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে ঈদ মোবারক আর কি। হ্যাঁ মোবারক স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সুস্থ থাকো আর কি, করোনার ভিতরে যত কম বেড়াতে যেতে পারো। নিজে সংক্রমিত হও, অন্যকে সংক্রমিত করা যাবে না, সেই থিওরি মেনে চললো, তাহলে দেখবো আর কি। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আবার হয়তো দেখা হবে ঈদের পরে। তাহলে ঈদের পরে আমরা বললাম কয় তারিখ? 25 তারিখ না? জি স্যার। হ্যাঁ 25 তারিখ। আর একদিন সপ্তাহে আর একদিন এক ক্লাস। আর তোমাদের কি ফাঁকা দিন আছে না? সে আর ভালো বলতে পারবে স্যার। সিয়ার তো রমজান ক্লাসই মাসে আর করবে না। স্যার এখন আর মাস রমজান, টাইমে ক্লাস না করে আরে রমজান মাস তো শেষ, রমজান মাস আজকে ক্লাস শেষ, রমজানের 10 পরে। ডেজ এটা খুবই ইম্পর্টেন্ট তো স্যার। হ্যাঁ স্যার সানডে হয়তো নেওয়া যাবে। হ্যাঁ, স্যার তাহলে আর স্যার এখন আর ক্লাস ঈদের পরে কথা বলে দেখা যাবে ঈদের স্যার। পরেই স্যার একবার সরাসরি না, আরে এখন তো না, ঈদের পরে। ঈদের পরে তো 25 তারিখে নিব, আর সপ্তাহে আর একদিন নিতে হবে, সেটাই আমি বলতেছি। স্যার, রবিবার হয়তো নিতে পারবেন। হ্যাঁ, তাহলে রবিবার কয়টার সময়? আর রবিবার সোমবার পর 2 দিন তো নেওয়া মুশকিল। ও রবিবার বুধবার, হ্যাঁ তোমার তো হোমওয়ার্ক করার সময় পেতে হবে, তোমার আমাদের চিন্তা করার। আর আপনার ক্লাস তো মঙ্গলবারে হয়। হ্যাঁ মঙ্গলবার, হ্যাঁ ঠিক আছে তাহলে। হ্যাঁ তাহলে রোববার, ও তাহলে তো রবিবার কটার দিকে নেওয়া যাবে? স্যার 10টায়। হ্যাঁ ঠিক আছে, তাহলে 23 তারিখে ক্লাস নেবো, তাহলে রবিবার 10টার সময়, ঠিক আছে? আর হচ্ছে রবিবার 10টার সময় সিআরকে একটু জানাই দিও, রবিবার 10টার সময়, আর হচ্ছে তোমার মঙ্গলবার 11:30টার সময়, ঠিক আছে? এটাই ফাইনাল হলো। হ্যাঁ সিআরকে একটু জানাই দিও শাহিন সাহেব। হ্যাঁ জি স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে রবিবার 10টার সময় আর সোমবার। আর আমি তো তোমাদের এই স্যার 10টার সময় নিলে 1 ঘন্টা ক্লাস নিতে পারবেন, 11টা ক্লাস স্যার সমস্যা নাই, জায়গা আছে স্যার, অনেক জায়গায় ক্লাস। কারণ স্যার এখন তো অনেক জনের কোর্স শেষ হয়ে গেছে। সমস্যা হ্যাঁ নাই। অসুবিধা নেই, রবিবার আমরা 10টার সময় শুরু করি। হ্যাঁ 10টার সময় অল্প একটুই নিই। রবিবারও ফাঁকা আছে, মঙ্গলবার সরি বুধবার বৃহস্পতি সব ফাঁকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আপাতত রবিবার থাকুক, রবিবার 10টায়। হ্যাঁ আপাতত, তারপর দেখা যাবে ডিসকাশন করে তোমাদের। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আবার ঈদ মোবারক আর কি। হ্যাঁ জি স্যার, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।